ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম তালিবুল ইসলাম, পাশ করেছি চট্টগ্রাম মেডিকেল থেকে। আর বর্তমানে রেসপিরেটরি মেডিসিনে ফেজ বিতে অধ্যয়নরত আছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতাল মহাখালীতে। তো প্রথমে আপনাদের সবার জন্য অন্তঃস্থল থেকে দোয়া করছি, কারণ এই দুর্যোগপূর্ণ সময়েও আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে আছেন এবং নিজেদের পড়ালেখায় মনোনিবেশ করছেন। একই সাথে আমি নিজেও আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আমার জন্য দোয়া করবেন, যেন আমি সুস্থ থেকে রোগীদেরকে সেবা দিতে পারি, আপনাদেরকে সাহায্য করতে পারি এবং একই সাথে আপনাদের সাথে সবসময় যে কোনোভাবেই হোক আপনাদের সাথে যেন আমরা সবসময় পাশে থাকতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে আমাদের দুটো টপিকে আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে রয়েছে, একটা হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজি অ্যান্ড আরেকটা হচ্ছে জেনারেল ফিজিওলজি। প্রথমে আমি একটু আপনাদের ধারণা দিতে চাই যে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসে। তো বাংলাদেশে যত ধরনের পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম আছে, সাপোজ রেসিডেন্সি এক্সাম অথবা এফসিপিএস অথবা ডিপ্লোমা, সবগুলোতেই রেসপিরেটরি ফিজিওলজি থেকে অ্যাটলিস্ট কোশ্চেন আসে 5+-1, তার মানে অ্যারাউন্ড 4টা বা 5টা বা 6টা, কখনো 2-একটা বেশিও আসে। জেনারেল ফিজিওলজি থেকে কোশ্চেনের পরিমাণটা কিছুটা কম, সাধারণত 1+-1, অর্থাৎ 1-2 এরকম অল্প সংখ্যক কোশ্চেন আসে। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে আজকে আমাদের দুটো টপিকের মধ্যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজি। তো চলুন আমরা প্রথমে রেসপিরেটরি ফিজিওলজি দিয়ে শুরু করি। আমি আমার পরিচয় আগে দিয়েছি আপনাদের। তো আসলে আমরা একটা কথা খুব সবসময় বলে থাকি যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আর একজন মানুষ যখন মারা যায় তখন কিন্তু আমরা বলি যে লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তো এই শ্বাস নিয়ে আমাদের আজকে আলোচনা, যে রেসপিরেটরি সিস্টেম। প্রথমে আমি আপনাদের কিছু সাজেশন নিয়ে আলোচনা করতে চাই। সাজেশন, তো কিছু টপিক আছে যেগুলো রেসপিরেটরি সিস্টেমে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে। আপনাদের সবাইকেই ইনশাল্লাহ আমাদের রেসপিরেটরি ফিজিওলজি যে শিট, সেটা পৌঁছানোর ব্যবস্থা করা হবে। আমি একটু আপনাদের কিছু ইম্পর্টেন্ট টপিকের কথা বলি। আপনারা যদি এই মুহূর্তে শিটগুলো পেয়ে থাকেন তাহলে সেটার সাথে একটু কোরিলেট করতে পারেন। একদম রেসপিরেটরি ফিজিওলজি যে আমাদের যে লেকচার শিটটা আছে তার ফার্স্ট পেজে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। আমি একটু টপিকগুলো বলি, আপনারা একটু হাইলাইট করেন, অথবা যদি এখনও শিট আপনাদের কাছে পৌঁছে না থাকে সেক্ষেত্রেও আপনি একটু নোট ডাউন করেন যে কী কী টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে মেকানিক্স অফ রেসপিরেশন, দ্যাট ইজ ইনফিনিটি স্টার। পয়েন্ট নাম্বার 3, পেজ নাম্বার 1, মেকানিক্স অফ respiration, infinity star. Point number 5, pulmonary volumes and capacities, that is 3 star. 6, lung compliance, infinity star. 8, surfactant, infinity star. And 10, pulmonary circulation, that is 3 star. 11, oxygen hemoglobin dissociation curve, infinity star. 12, the respiratory membrane, infinity star. Transport of carbon dioxide and chloride shift, 3 star. Acclimatization, 13, 3 star. 14, hypoxia, 3 star. 14, hypercapnia, infinity star. 16, regulation of respiration, infinity star. 15, regulation of respiration, infinity star. 16, respiratory failure, infinity star. And 17, pathophysiology of respiratory acidosis and alkalosis, infinity star. সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি যদি একটু কাউন্ট করেন তাহলে দেখবেন যে আমি ইনফিনিটি স্টার টপিক বলেছি অলমোস্ট 9
আর কিছু টপিককে আমি 3 স্টার বলেছি, 5টার মতো। তো এই যে ইনফিনিটি স্টার টপিকগুলো কেন ইনফিনিটি স্টার বললাম, কারণ হচ্ছে বাংলাদেশে যত ধরনের পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম আছে তার মোর দেন 80% কোশ্চেন আপনার চলে আসবে এই 9টা টপিক থেকে। তার মানে আপনার যদি 5টা কোশ্চেন পরীক্ষায় থাকে, ইনশাল্লাহ আপনি এর মধ্যে 4টা টপিকই বা 4টা কোশ্চেনই পাবেন এই 9টা ইনফিনিটি স্টার টপিক থেকে। বাকি যে একটা কোশ্চেন অথবা কখনো কখনো যদি 2-1টা বেশি আনকমন থাকে, এই অন্য প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ 3 স্টার, এবং আমরা পড়ানোর সময় আরও 2-1 জায়গায় যেখানে হাইলাইট করব সেই জায়গাগুলো থাকে। সুতরাং একটা বার্তা আপনাকে দিতে চাই যে অবশ্যই আপনি এই ইনফিনিটি এবং 3 স্টার টপিকগুলোকে সবচেয়ে সুন্দরভাবে প্রস্তুত করার চেষ্টা করবেন, এবং পরীক্ষার আগে আর কোনো কিছু যদি দেখে যেতে না পারেন, অন্তত এই টপিকগুলো উইদিন 10 to 15 মিনিটস আপনি এক নজর দেখে অবশ্যই পরীক্ষার হলে যাবেন। তো চলুন এরপরে আমরা একটু সামনে আগাই। ফার্স্টে কিছু কথা বলতে চাই যে আমরা আসলে বিভিন্নজন বিভিন্ন অবস্থায় আছি। কেউ রেগুলার স্টাডির মধ্যে আছে, অনেকের হয়তো দীর্ঘদিন ধরে পড়ালেখার সাথে কোনো টাচে নাই, চাকরি বাকরি ফ্যামিলি নিয়ে আমরা হয়তো অনেকভাবেই একটু সমস্যার মধ্যে থাকতে পারি। কিন্তু আমরা সবসময় যেটা মনে রাখবো যে ইউ নেভার নো হাউ ক্লোজ ইউ আর, নেভার গিভ আপ ইউর ড্রিমস। কখনো আমরা আমাদের স্বপ্ন যেটা আছে সেই স্বপ্নটাকে আমরা কখনো ছাড়বো না। আপনি হয়তো জানেন না আপনি কত কাছে পৌঁছে গিয়েছেন আপনার যে আকাঙ্ক্ষা, তখন হয়তো আপনি হাল ছেড়ে দিচ্ছেন। সো কখনোই হাল ছেড়ে দেবেন না, সবসময় চেষ্টা করবেন। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সেকেন্ড যে জিনিসটা, আলবার্ট আইনস্টাইনের একটা কথা আমার খুবই পছন্দ, সেটা হচ্ছে স্ট্রাইভ নট টু বি এ সাকসেস বাট রাদার টু বি অফ ভ্যালু। তার কথা হচ্ছে আমরা সফলতার জন্য যতই মাথা কুটে মরি না কেন, আমরা সফল হতে পারবো না যদি না আমরা নিজেদেরকে যোগ্য করে তুলি। সো নেক্সট যে জিনিসটা আমি আপনাদেরকে এমফ্যাসিস করবো সেটা হচ্ছে সফলতার আগে আপনি নিজেকে বারবার ইভ্যালুয়েশন করেন, কোন কোন জায়গাটাতে আমার নিজের গ্যাপ আছে, আমি কীভাবে সেগুলোকে ওভারকাম করতে পারবো এবং আমি কিভাবে নিজেকে যোগ্য করে তুলতে পারবো। আপনি যদি একবার যোগ্য হয়ে যান তাহলে আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনি যেই পরীক্ষায় দেন না কেন সেই পরীক্ষাতে আপনি অবশ্যই উত্তীর্ণ হয়ে যাবেন। সো আজকে আমাদের ক্লাসের টার্গেট হচ্ছে দুটো। একটা হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজি সম্পর্কে আমরা একটা ক্লিয়ার কনসেপশন চাই, যে কনসেপশনের মাধ্যমে যে কোনো বাংলাদেশের যে কোনো পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সামের জন্য আমি নিজেকে কনফিডেন্ট অ্যান্ড কমফর্টেবল হিসেবে গড়ে তুলতে পারি। একটা কোশ্চেন দিয়ে শুরু করি আপনাদের কাছে। প্রথমে আমার একটা প্রশ্ন থাকতেছে, আমরা একটু ব্রেন স্টর্মিং দিয়ে শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনাকে যদি আমি একটা কোশ্চেন করি যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন দ্য লাংস টেক্স প্লেস ইন, অ্যান্সারটা কী হবে? ইয়েস, আপনারা অনেকেই হয়তো পারেন যে টারশিয়ারি ব্রঙ্কাস এবং টার্মিনাল ব্রঙ্কিউল ফলস, এবং পরেগুলো হচ্ছে রাইট। তো আমরা যদি একটু রিভিউ করি, যেহেতু অনেকদিন আমাদের পড়া নাই, একটু রিভিউ করি, তাহলে আমি দেখবো যে রেসপিরেটরি ট্রি, আপনাদের পেজ নাম্বার 4-এ আপনি এই জিনিসটা পাবেন। রেসপিরেটরি ট্রি স্টার্টস ফ্রম ট্রাকিয়া, অ্যান্ড ট্রাকিয়া থেকে রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এবং সেখান থেকে সেকেন্ডারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। সো সেকেন্ডারি ব্রঙ্কাসের আরেকটা নাম আছে, এটা হচ্ছে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এটা সেকেন্ডারি ব্রঙ্কাস। এই সেকেন্ডারি ব্রঙ্কাসগুলো আরেকটা নাম হচ্ছে লোবার ব্রঙ্কাস, কারণ প্রত্যেকটা একটা একটা করে লোবে ঢুকবে। আমরা জানি রাইটের ক্ষেত্রে 3টা লোব, যার ফলে রাইটের ক্ষেত্রে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস হবে 3টা, লেফটের ক্ষেত্রে 2টো লোব, সুতরাং লেফটের ক্ষেত্রে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস হয় 2টো। সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে আবার টারশিয়ারি ব্রঙ্কাসটা তৈরি হয়। এই টারশিয়ারি ব্রঙ্কাসের আরেকটা নাম হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস, কারণ প্রত্যেকটা ব্রঙ্কাস একটা একটা করে ব্রঙ্কোপালমোনিয়াস সেগমেন্টের ভিতর চলে যায়। এই ব্রঙ্কাসগুলা ডিভাইড হতে হতে 16তম ডিভিশনে এসে তৈরি হয় টার্মিনাল ব্রঙ্কিউলস। আর এই টার্মিনাল ব্রঙ্কিউলস একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। কেন? কারণ আপ টু টার্মিনাল ব্রঙ্কিউলস যে অংশটুকু, ফ্রম ট্রাকিয়া টু আপ টু টার্মিনাল ব্রঙ্কস, এই যে অংশটুকু, এই অংশটুকুকে আমরা বলি কন্ডাক্টিং জোন। অর্থাৎ রেসপিরেটরি এই অংশটুকু বাতাস আনা নেওয়া করে, কিন্তু এখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না। এবং টার্মিনাল ব্রঙ্কিউলসের নিচে যে অংশটুকু আছে, যে রেসপিরেটরি ব্রঙ্কিউল, এবং তারপরে অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার ডাক্ট থেকে অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলার থেকে অ্যাট্রিয়াম, এবং মিলিয়নস অ্যালভিওলাই। নিচে যে অংশটুকু রেসপিরেটরি ব্রঙ্কিউলস থেকে নিচের যে 7টা ডিভিশন, সেই 7টা ডিভিশন নিয়ে তৈরি হবে রেসপিরেটরি জোন অথবা ফাংশনাল ইউনিট অফ দ্য লাংস।
তাই টোটাল ডিভিশন হচ্ছে 23 আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল 16তম ডিভিশন এটা, এবং এরপরে আরও 7টা ডিভিশন রয়েছে। তো টার্মিনাল ব্রঙ্কিউল আরও একটা কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যখন মেডিসিন পড়তে যাবো, রেসপিরেটরি মেডিসিন, আপনি দেখবেন যে দুটো ডিজিজকে ডিফাইন করা হয় টার্মিনাল ব্রঙ্কিউল, যে destruction and abnormal permanent dilatation of bronchi and bronchioles above the terminal bronchiole যদি হয় সেটাকে আমরা বলে থাকি ব্রঙ্কিয়েকটেসিস। কিন্তু যদি ডিস্ট্রাকশন এবং ডিস্ট্রাকশনের ফলে abnormal permanent dilatation below the terminal bronchioles হয় সেটাকে আমরা বলে থাকি এমফাইসিমা। এমফাইসিমা মানে সিওপিডি। সুতরাং আমি এটা দিয়ে দুটো ডিজিজকেও ডিফাইন করতে পারি। একটু সামনে যাই, এটা আপনাদের লেকচার শিট পেজ নাম্বার 3-তে আছে, বা ডেভিডসনে একদম শুরুতে এই ছবিটা আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেসপিরেটরিতে কিছু কার্টিলেজিনাস প্লেট থাকে। এই কার্টিলেজিনাস প্লেটগুলো থাকে আপ টু ব্রঙ্কাস পর্যন্ত, ব্রঙ্কাস। তো যখনই ব্রঙ্কাস শেষ, দেখেন ব্রঙ্কিউল যখনই শুরু হয়ে গেল তখন আর কোনো কার্টিলেজ নাই। এক। 2 নম্বর, প্রত্যেকটা অ্যালভিওলের চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ক্যাপিলারি, হাজার হাজার ক্যাপিলারি থাকে, এবং এই যে অ্যালভিওলাসগুলোর চারপাশে ইলাস্টিন ফাইবার, প্রচুর ইলাস্টিন ফাইবারস আছে। এই ছবিটা দেখার পর আপনাকে যদি একটু কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যালভিওলাস অ্যান্ড বিটুইন ব্রঙ্কাস অ্যান্ড ব্রঙ্কিউলস, ব্রঙ্কাস অ্যান্ড ব্রঙ্কিউলস, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলসের মধ্যে কী ডিফারেন্স, তাহলে কী কী ডিফারেন্স হতে পারে? এখানে আরেকটা ছবি আছে দেখেন, ব্রঙ্কিউল, ব্রঙ্কিউলের পরে এটা টার্মিনাল ব্রঙ্কিউল, সেখান থেকে রেসপিরেটরি ব্রঙ্কিউল, এবং অ্যালভিওলাই, এবং অ্যালভিওলের চারপাশে হাজার হাজার ক্যাপিলারি। ওকে, তাহলে আমি যে ডিফারেন্সটার কথা বলছিলাম সেখানে আসি, যে ডিফারেন্স বিটুইন ব্রঙ্কাস অ্যান্ড ব্রঙ্কিউলস, আপনি শুধু একটা মনে রাখেন তাহলে হবে, যে ব্রঙ্কিউলসের ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে রাখেন। তো ব্রঙ্কিউলসের ক্ষেত্রে কিছু কিছু জিনিস, প্রথমে আমরা ছবিতে দেখলাম যে ব্রঙ্কিউলসে কোনো কার্টিলেজ থাকবে না, নো কার্টিলেজ, নাম্বার 1। নাম্বার 2, নো গ্ল্যান্ডস, কোনো গ্ল্যান্ড থাকে না। নাম্বার 3, নো গবলেট সেল। তো 3টা নো আমরা পেলাম, কোনো গ্ল্যান্ড, কার্টিলেজ বা গবলেট সেল থাকবে না। ঠিক স্মুথ মাসল লেয়ার থাকে, এবং মেনি ইলাস্টিক ফাইবার থাকে, মেনি ইলাস্টিক ফাইবার্স। তাহলে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলসের ক্ষেত্রে আমরা কিছু সুনির্দিষ্ট পার্থক্য আমরা পেয়ে গেলাম। ওকে, নেক্সট আমাদের যে টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট আর দ্য সেলস প্রেজেন্ট ইন দ্য লাং অ্যালভিওলাস। আমরা এতক্ষণ কিছু ভূমিকা নিয়ে কথাবার্তা বলেছি, যেগুলো থেকে প্রশ্ন আসে কম, কিন্তু এটা জাস্ট একটা ওভারভিউ। তাছাড়া আমরা আসলে আরও ডিপে আমাদের বোঝা কষ্ট হয়ে যেত। এখান থেকে আমাদের কোশ্চেন যেগুলো আসছে মূলত এই টপিক থেকে সেই জিনিসগুলো শুরু হলো। তো দেখেন সে হোয়াট ইজ দ্য সেলস প্রেজেন্ট ইন দ্য লাং অ্যালভিওলাস। আমরা জানি যে আমাদের লাংসে প্রায় 300 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। মেইনলি লাংসে 3 ধরনের সেল থাকে, অনেক ধরনের সেল থাকে, মেইনলি আমরা 3 ধরনের সেল নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে টাইপ 1 নিউমোসাইটস, টাইপ 1 নিউমোসাইট, যেটা এই যে টাইপ 1 নিউমোসাইটস, এটি একটু ফ্ল্যাট স্কোয়ামাস একটা এপিথেলিয়াল সেল। টাইপ 2 নিউমোসাইটস, এটা একটা কিউবয়েডাল সেল, অ্যান্ড অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এটা আপনাদের পেজ নাম্বার 5, আপনি যদি লেকচার সেটা পেজ নাম্বার 5-এ যান, খুব সুন্দর করে আমরা দিয়ে দিছি। এখান থেকে যে কোশ্চেন মাঝে মধ্যে আসে যে টাইপ 1 নিউমোসাইটস, সাপোজ একটা কোশ্চেন আমি আপনাকে দেখাতে চাই যে 97% অফ অল নিউমোসাইটস, বা আপনাকে বললো টাইপ 1 নিউমোসাইটস ইট অকুপাই মোস্ট সেলুলার পোর্শন, আপনি কী দেবেন অ্যান্সার, ট্রু অর ফলস? আপনি এই পেজ নাম্বার 5-এ যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে টাইপ 1 নিউমোসাইটস ইট contains 97% of surface epithelial cell, সারফেস খুব ইম্পর্টেন্ট, মনে রাখেন সারফেস epithelial cells, বাট ওভারঅল সবচেয়ে বেশি সেল হচ্ছে টাইপ 2 নিউমোসাইটস, অ্যান্ড টাইপ 2 নিউমোসাইট ইজ অলমোস্ট 60% অফ দ্য অল epithelial cells। তাহলে আমাকে যদি বলে মোস্ট সেলুলার পোর্শন কোনটা, দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে টাইপ 2 নিউমোসাইটস। কিন্তু যদি বলে সারফেস epithelial সেলের সবচেয়ে বেশি কোনটা, তখন আমার অ্যান্সারটা আসবে টাইপ 1 নিউমোসাইট, দ্যাট ইজ 95%, অথবা কোথাও দেওয়া আছে 97%। টাইপ 1 নিউমোসাইটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাটাচড টু ইচ আদার বাই টাইট জাংশন, অর্থাৎ দুটো টাইপ 1 নিউমোসাইটের মধ্যে টাইপ জাংশন অবস্থান করবে। অ্যান্ড সিক্রেট সারফেক্টেন্ট, আমরা জানি এটা ফলস, এটা টাইপ 2 নিউমোসাইট থেকে তৈরি হবে। আরেকটা কোশ্চেন দেখেন, টাইপ 2 নিউমোসাইট থেকে এসেছিল, এখানে বলেছে সারফেস এরিয়া ইজ গ্রেটার দ্যান 97%। আমরা একটু আগে যেটা আলোচনা করছি, সারফেস এরিয়াতে সবচেয়ে বেশি হচ্ছে টাইপ 1 নিউমোসাইট, সো অ্যান্সার ইজ ফলস। Responsible for alveolus repair, yes, answer true. It is secretory in nature, is also true, and it secretes surfactant at the 9th month of gestation, not at 9 months, from 28 weeks. So it's false, and it covers 97% of alveolar surface. It's again false. It's type 1 pneumocytes. সুতরাং টাইপ 1 এবং টাইপ 2 নিউমোসাইট সম্পর্কে আমরা একটু ধারণা রাখবো, কারণ মাঝে মধ্যে কিন্তু কোশ্চেন আমাদের
চলে আসতেছে পরীক্ষায়। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন দেখেন, একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার একবার কোশ্চেন এসেছিল একটা FCPS পরীক্ষায়, দ্যাট ইজ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেল ইজ নোন অ্যাজ হার্ট ফেলার সেলস? হোয়াট মে বি দ্য অ্যান্সার? Answer is alveolar macrophage. Yes, alveolar macrophage. It's an picture of heart failure cell or alveolar macrophage. And another question, functions of alveolar macrophage. So questions about the alveolar macrophage comes in exams frequently. What is the information we need to know about the alveolar macrophage? First one is origin. Alveolar macrophage originate from, yes, bone marrow. And bone marrow আমরা জানি যে এটা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের একটা পার্ট, এবং এটা কি কাজ করে, এটা ইনজেস্ট মাইক্রোবসকে ইনজেস্ট করে, এবং একই সাথে মাইক্রোবসকে ইনজেকশনের সাথে সাথে এটা হচ্ছে সাইটোকাইন রিলিজ করে এবং ডিস্ট্রাকশন করে। সুতরাং আপনাকে যদি কোশ্চেন দেওয়া হয়তো, যেমন এখানে যদি আপনাকে কোশ্চেন দেওয়া হয় ইট অরিজিনেটস ফ্রম বোন ম্যারো, অ্যান্সার ইজ ট্রু। ফ্যাগোসাইটোসিস করে, অ্যান্সার ফলস। যদি বলি প্রোডাকশন অফ অ্যান্টিজেন, yes, it's false. It does not produce antigen, rather it processes the antigen for immunological attack, and it ingests mucociliary skeletal ingestion. Yes, if any foreign particles সব কিছু পার হয়ে যদি অ্যালভিওলাসে পৌঁছে যায় তখন সেটাকে সে ইনজেকশন করতে পারে। তো এই যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজগুলো কিন্তু আমাদের জানি যে বডির বিভিন্ন টিস্যুতে যখন থাকে, বিভিন্ন জায়গায় যখন থাকে, তখন এটা বিভিন্ন নাম ধারণ করে। ম্যাক্রোফেজটা যখন লাংসে তখন আমরা তাকে বলতেছি অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এটা যখন ব্রেনে তখন আমরা বলি তাকে মাইক্রোগ্লিয়া, এটা যখন স্কিনে থাকে তখন আমরা সেটাকে বলি ল্যাঙ্গারহ্যান্স সেলস, এটা যখন টিস্যুতে থাকে তখন সেটাকে আমরা বলি হিস্টিওসাইটস, এটা যখন কিডনিতে থাকে তখন সেটাকে আমরা বলি মেসেঞ্জিয়াল সেলস। সুতরাং আমরা একটু যদি অন্য নামগুলো জেনে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বা এই টাইপের কোশ্চেন কিন্তু আরও আসতে পারে। সাপোজ এখানে কোশ্চেন এসেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ হার্ট ফেলার সেলস, বাট একই সাথে আপনাকে যদি কোশ্চেনটা দেওয়া হয় হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর ফর্মিং দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, অ্যান্সার ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট। হুইচ সেল ইজ রেসপন্সিবল ফর ফর্মিং দ্য লিভার সিরোসিস, ইয়েস, স্টিলেট সেলস, তবে স্টিলেট সেলস। Next topic is dead space. It's not dead pool, rather than dead space, and in page number 6. So what is dead space? আমাদের রেসপিরেটরি ট্রিতে এমন কোনো জায়গা যদি থাকে যেখানে বাতাস আছে কিন্তু সেখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না, সেই জায়গাটাকে আমরা বলবো ডেড স্পেস। তাহলে এরকম কোন জায়গা আমরা পড়ে এসেছি? কন্ডাক্টিং জোন। সুতরাং কন্ডাক্টিং জোনে এয়ার আছে কিন্তু কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, সুতরাং সেটাকে আমরা বলবো ডেড স্পেস। এবং যেহেতু সবারই আছে সুতরাং এটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস, অ্যানাটমিক্যাল ডেড স্পেস। ওকে, অ্যালভিওলাসগুলোতে ইউজুয়ালি কোনো ডেড স্পেস থাকে না, কারণ অ্যালভিওলাসগুলো সবসময় গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করে। কিন্তু এমন কোনো কারণ যদি হয় যে যেখানে অ্যালভিওলাসটা গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে অ্যালভিওলাসেও কিন্তু একটা ডেড স্পেস তৈরি হবে এবং তখন তাকে আমরা বলি অ্যালভিওলার ডেড স্পেস। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে anatomical dead space and another one is একটা হচ্ছে anatomical dead space and আরেকটা পাইলাম আমরা alveolar dead space। তাহলে এই দুটোকে মিলে একসাথে আমরা বলি physiological dead space। So physiological dead space combines anatomical dead space and alveolar dead space। এখন আপনাকে যদি কোশ্চেন করে, একবার এক্সামে এসেছিল যে in a healthy individual, মনোযোগ দিয়ে শুনেন, physiological dead space is equal to anatomical dead space। যেহেতু হেলদি ইন্ডিভিজুয়ালে অ্যালভিওলার ডেড স্পেস থাকে না, দ্যাট মিনস ইটস জিরো, সুতরাং সেই ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডেড স্পেস উইল বি ইকুয়াল টু অ্যানাটমিক্যাল ডেড স্পেস। অ্যান্সার ট্রু। ওকে, তো আমরা ডেড স্পেস নিয়ে একটা কোশ্চেন সলভ করি। দেখুন, ফিজিওলজিক্যাল ডেড স্পেস ইনক্রিজিং কিসে কিসে বাড়তে পারে? Pulmonary embolism. Yes, what happens in pulmonary embolism? In case of pulmonary embolism, suppose this is an alveoli and we know alveolus এর চারপাশে হাজার হাজার ক্যাপিলারি থাকে। If embolus blocks in this place, no blood flow occurs, there is no blood flow, so no gaseous exchange will happen. As there is no gaseous exchange will happen, so this alveoli is forming alveolar dead space।
সুতরাং অ্যালভিওলার ডেড স্পেস অ্যান্ড অ্যানাটমিক্যাল ডেড স্পেস এই ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডেড স্পেসের পরিমাণ বেড়ে যাবে, ইনক্রিজ ফিজিওলজিক্যাল ডেড স্পেস। সুতরাং অপশন বি, দ্যাট ইজ পালমোনারি এম্বোলিজম, ইজ ট্রু, emphysema is not true, it's false. Tuberculosis, and in case of tuberculosis, if there is massive secretion and obstructs the alveoli, it may increase physiological dead space as well as fibrosing alveolitis, but in case of renal failure, dead space will not increase. Next topic, our next topic is muscles of respiration, and it's page number 7. Muscles of respiration, we know there is inspiration and expiration. So what are the first point is what are the muscles of inspiration, and the secondly what are the muscles of expiration. আচ্ছা, তো ইন্সপিরেশনটাকে আবার আমরা দুটো ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোয়াইট ইন্সপিরেশন and another one is forceful inspiration, mind it, and same as expiration, that is quiet expiration and forceful expiration. কোয়াইট ইন্সপিরেশনের ক্ষেত্রে মাসল লাগে মাত্র দুইটা, একটা হচ্ছে দি ডায়াফ্রাম, একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। এস আপনাদের শীটে দেওয়া আছে, একটা হচ্ছে দি ডায়াফ্রাম এবং অ্যানাদার ওয়ান ইজ external intercostal muscle. But quiet expiration is a passive process. Due to elastic recoil tendency of the alveoli, quiet expiration usually happen. So quiet expiration এর ক্ষেত্রে কোনো মাসেলের দরকার হয় না। তাহলে আমরা মনে রাখবো শুধু কোয়াইট ইন্সপিরেশনের ক্ষেত্রে মাসেল দরকার হয় দি ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। বাট ফোর্সফুল ইন্সপিরেশন এবং ফোর্সফুল এক্সপিরেশন দুই ক্ষেত্রে অনেকগুলো মাসেলের দরকার হয়, যেগুলো আমরা বক্স আকারে দিয়ে দিয়েছি যে হোয়াট আর দ্য মাসেলস ইনভলভড ইন ফোর্সফুল ইন্সপিরেশন অ্যান্ড ফোর্সফুল এক্সপিরেশন। এক্ষেত্রে আমরা এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, দেখেন এই ছবিতে দেওয়া আছে যে মেজর মাসেলস অফ ইন্সপিরেশন, দ্যাট ইজ কোয়াইট ইন্সপিরেশন, দ্য ডায়াফ্রাম এবং হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলস, অ্যান্ড ফোর্সফুল এক্সপিরেশনে দুটো মাসেল দেওয়া আছে, একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং অ্যাবডোমিনাল মাসেলস। তো কোন মাসেল কিভাবে কাজ করে আমরা জানি যে ডায়াফ্রামে যখন কন্ট্রাকশন হয় এটা যেহেতু নিচের দিকে চলে যাচ্ছে সুতরাং এটা ভার্টিক্যাল ডায়ামিটারকে ইনক্রিজ করে, বাট এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলে যখন কন্ট্রাকশন হয় আমরা জানি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের ডিরেকশনটা হচ্ছে পকেট ওয়াইজ। সো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলে যখন কন্ট্রাকশন হয় এটা আমাদের রিবকেসটাকে এইভাবে এলিভেট করে, সো ইট ইনক্রিজেস দ্য ডায়ামিটার অফ এন্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্ড অলসো ট্রান্সভার্স ডায়ামিটার, দুটো ডায়ামিটারে কিন্তু বাড়ায়। একটা কোশ্চেন একবার পরীক্ষায় আসছিল আপনাদের যে হুইচ মাসেলস ইনভলভ both in inspiration and expiration, both in inspiration and expiration। তাহলে আমাদের মনে রাখতে হবে যে অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে দুটো, একটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল মাসেল ইন্সপিরেশনের ক্ষেত্রে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এক্সপিরেশনের ক্ষেত্রে ইন্টারনাল ইন্টারকোস্টাল। নাম্বার ওয়ান ইন্টারকোস্টাল মাসেল ইনভলভস বোথ inspiration and expiration as well as serratus posterior, serratus posterior। সো মাসেলস অফ রেসপিরেশন এতটুকুই, ওকেশনালি এখান থেকে কোশ্চেন আসে। নেক্সট আমাদের যে টপিকটা দ্যাট ইজ ফাংশনস অফ দ্য লাংস। আমরা সবাই কম বেশি লাংসের ফাংশন সম্পর্কে জানি, দুই একটা ফাংশন একটু আলাদা করে মনে রাখতে হবে। তার মধ্যে একটা ফাংশন হচ্ছে মেটাবলিক ফাংশনসের মধ্যে যে লাংস কন্টেইন fibrinolytic system that lyses clots in pulmonary vessels, number one. And another important function that is endocrine function. What is the endocrine functions of the lung? That is lungs can produce angiotensin converting enzymes. Yes, angiotensin converting enzymes. আমাদের বডিতে যে কোনো কারণে যদি হাইপোভলিমিয়া হয় আমরা জানি সেক্ষেত্রে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। তো এই যে অ্যাঞ্জিওটেনসিনোজেন যেটা লিভার থেকে প্রডিউস হচ্ছে সেটা রেনিনের সহায়তায় এনজিওটেনসিন 1 এ কনভার্ট হয় এবং এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 হয় এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমস, যেটা সিক্রেট হচ্ছে লাংস থেকে। তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা ফাংশন লাংসের, দ্যাট সিক্রেটস এস। এবং একটা ডিজিজের ক্ষেত্রে আমরা এই সেরামে এসের পরিমাণটা মেজার করি, দ্যাট ইজ ইন সার্কোইডোসিস। ইন সার্কোইডোসিসে একটা ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন ইজ measurement of serum angiotensin converting enzymes. Biologically active substance metabolized by the lungs, এটা আপনাদের পেজ নাম্বার 8 এ আছে এই জিনিসগুলো। তো সচরাচর এখান থেকে কোশ্চেন আসে না, একটু দেখে রাখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক আগে এসেছিল, রিসেন্টলি এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে না। অ্যান্ড দেন পেজ নাম্বার 10 আমরা
প্রথমেই বলেছিলাম যে মেকানিক্স অফ রেসপিরেশন দ্যাট ইজ অ্যান ইনফিনিট স্টার টপিক। সো আজকে দিনের প্রথম ইনফিনিট স্টার টপিকটা আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে মেকানিক্স অফ রেসপিরেশন। প্রচুর কোশ্চেন হচ্ছে ইদানিং, প্রত্যেকটা টার্মে 1 থেকে 3টা কোশ্চেন এই টপিক থেকে হচ্ছে, সুতরাং আমরা একটু ভালো করে বুঝবো এবং একটু মনোযোগ দিব। সো প্রথমেই ইন্সপিরেশন নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। ইন্সপিরেশন ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। তো ইন্সপিরেশনের ক্ষেত্রে আমরা জানি যে সিগন্যালটা আসবে একটা রেসপিরেটরি সেন্টার থেকে, এবং এই সিগন্যালটা দুটো নার্ভের মাধ্যমে আসে, এটা হচ্ছে ফ্রেনিক নার্ভ এবং আরেকটা হচ্ছে ইন্টারকস্টাল নার্ভ। তো ফ্রেনিক নার্ভের মাধ্যমে যখন আসে, দ্যাট কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম অকার্স অ্যান্ড দ্যাট ইজ ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম অ্যান্ড ভার্টিক্যাল ডায়ামিটার অফ দ্য চেস্ট বাড়ে। ইন্টারকস্টাল নার্ভের মাধ্যমে কন্ট্রাকশন যখন আসে, তখন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলের কন্ট্রাকশন, রিবসের এলিভেশন এবং ইন্টারপোস্টেরিয়র ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য চেস্ট হয়। একটু আগে আমরা এটা আলোচনা করলাম। সুতরাং আমরা দেখতেছি যে ইন্সপিরেশনে দুইভাবেই চেস্ট ওয়াল এক্সপানশন হচ্ছে, ইন্ট্রাথোরাসিক ভলিউম বেড়ে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে দুটো প্রেশার, ইন্ট্রাপ্লুরাল প্রেশারও যেরকম কমে যাচ্ছে, একই সাথে অ্যালভিওলার প্রেশারটাও 0 থেকে -1 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। যেহেতু লাংসের ভিতরের ইন্ট্রাপ্লুরাল এবং ইন্ট্রা অ্যালভিওলার দুটো প্রেশারই কমে যাচ্ছে, সুতরাং বাতাস বাইরে থেকে তখন ভিতরে প্রবেশ করবে, সুতরাং ইন্সপিরেশন অকার্স। আপনি যদি কোশ্চেন ফলো করেন তাহলে দেখবেন যে এতটুকু মেকানিজম থেকে কিন্তু কোনো কোশ্চেন হচ্ছে না। কোশ্চেন হতে গেলে আরেকটু ডিপে আমাদেরকে জানতে হবে। এই জন্য এমসিকিউ বেসড পরীক্ষাগুলোতে বারবার কোশ্চেন অ্যানালাইসিস ম্যান্ডেটরি। দেখুন, এই ছবিটা জ্ঞানম 25th এডিশনের 628 নাম্বার পেজের একটা ছবি। আপনাদের লেকচার শিটে পেজ নাম্বার 9-এ এই ছবিটা দেওয়া আছে। আমরা ইন্সপিরেশন এবং এক্সপিরেশনকে দুটো ভাগে ভাগ করেছি। দেখেন, ইন্সপিরেশনের একটা হচ্ছে অ্যালভিওলাসের প্রেশার, আর একটা হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেশার ডিউরিং ইন্সপিরেশন। এবং দেখেন, অ্যালভিওলাসের প্রেশারটা শুরু হয়েছে 0 মিলিমিটার মার্কারি থেকে। এটা স্টার্টিং পয়েন্ট, এটা মিড পয়েন্ট এবং এটা এন্ড পয়েন্ট। তাহলে 0 মিলিমিটার মার্কারি থেকে এটা শুরু হয়েছে, এবং এটা যখন কমতেছে কমতেছে কমতে 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 লোয়েস্ট, অ্যালভিওলাসের লোয়েস্ট প্রেশার দ্যাট ইজ -1 মিলিমিটার মার্কারি, এই জিনিসটা আমরা পাইছি অ্যাট দ্য মিড পয়েন্ট অফ ইন্সপিরেশন। এবং এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আবার অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন এটা 0 হয়ে গেল, এবং আবার আস্তে আস্তে বাড়তে বাড়তে অ্যাট দ্য মিড পয়েন্ট অফ এক্সপিরেশন ইট বিকামস হাইয়েস্ট। তাহলে আমাকে যদি কোশ্চেন করা হয় যে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার সবচেয়ে কম কখন, অ্যান্সার হচ্ছে ইট ইজ লোয়েস্ট অ্যাট দ্য মিড পয়েন্ট অফ ইন্সপিরেশন, আর বিপরীতটা হাইয়েস্ট অ্যাট দ্য মিড পয়েন্ট অফ এক্সপিরেশন। নাও কামস টু ইন্টারপ্লুরাল প্রেশার। ইট স্টার্টস ফ্রম -2 এবং -3, এই দুটো মাঝামাঝি, অর্থাৎ -2.5 মিলিমিটার মার্কারি থেকে শুরু হয়েছে, এবং এই যে ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা এটা আস্তে আস্তে কমতে 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 লোয়েস্ট -6 মিলিমিটার মার্কারি, এটা আমরা পাইলাম দেখেন ইন্সপিরেশনের এন্ড পয়েন্টে বা শেষে এসে। তাহলে আমাকে যদি বলা হয় যে ইন্ট্রাপ্লুরাল প্রেশার দ্যাট ইজ লোয়েস্ট কখন, অ্যান্সার হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন। এবং একই রকমভাবে এটা যখন বাড়তে 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 হাইয়েস্ট যখন হচ্ছে, তখনও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন। সো এখান থেকে আমরা দুটো জিনিস আমরা পাইলাম যে অ্যালভিওলাসের প্রেশার লোয়েস্ট হচ্ছে ডিউরিং মিড পয়েন্ট অফ ইন্সপিরেশন, এবং intraplural pressure it is lowest at the end point of inspiration. So let's solve a question. During normal quiet breathing, আমরা লাস্টের 3টা পয়েন্ট এখন আপাতত সলভ করব। লাস্ট থেকে আসি, intraplural pressure is lowest at the end of inspiration. Is it true or false? Yeah, it is true. Intraplural pressure lowest at the end of inspiration. Intraplural pressure একটা নাম আছে, সেটা হচ্ছে ইন্ট্রাথোরাসিক প্রেশার, এই নামে আসতে পারে। একটা কোশ্চেন হচ্ছে intra-alveolar pressure is lowest at mid inspiration. Yes, it's also true. Intra-alveolar pressure lowest at mid inspiration. Intra-alveolar pressure এর আরেকটা নাম আছে, that is intrapulmonary pressure. Intrapulmonary pressure. সুতরাং আপনাকে যদি কোশ্চেন করে intrapulmonary pressure is lowest at any inspiration, answer is false. Intrapulmonary means intra-alveolar pressure, right? So it lowest at end point of inspiration. Now comes to the third point, intraesophageal pressure lowest কখন, এটা কি আমরা পড়েছি? আমরা যদি জেনে নেই, সেটা হচ্ছে ইন্ট্রাএসোফেজিয়াল প্রেশার ইন্ট্রাপ্লুরাল প্রেশারের যমজ ভাই। তাহলে ইন্ট্রাপ্লুরাল প্রেশার যখন কম, ইন্ট্রাএসোফেজিয়াল প্রেশারও একই সাথে কম, দুটোই লোয়েস্ট অ্যাট দ্য এন্ড পয়েন্ট অফ ইন্সপিরেশন। ফোর্থ পয়েন্ট, দ্য রেট অফ এয়ার ফ্লো গ্রেটেস্ট কখন, দ্য রেট অফ এয়ার ফ্লো গ্রেটেস্ট অ্যাট দ্য মিড পয়েন্ট অফ ইন্সপিরেশন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অ্যাট দ্য মিড পয়েন্ট অফ ইন্সপিরেশনে প্রেশারটা লোয়েস্ট, সুতরাং রেট অফ এয়ার ফ্লো গ্রেটেস্ট হয় অ্যাট দ্য মিড পয়েন্ট অফ ইন্সপিরেশন। ওকে, সো দিস
চারটা জিনিস, এই চারটা জিনিস ইনফিনিটি স্টার পেজ নাম্বার 9 এর নিচে আমরা 1 2 3 4 করে দিয়ে দিচ্ছি, খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে, অত্যন্ত ভালোভাবে মনে রাখবেন। এরপরে চলে আসুন যে আমরা এক্সপিরেশনের মেকানিজমটা দেখি। আমরা ইন্সপিরেশনের যে মেকানিজমটা পড়েছিলাম, এক্সপিরেশনের মেকানিজম জাস্ট তার বিপরীত, যে এখানে কোনো ইম্পালস আসবে না ফ্রেনিক নার্ভ দিয়ে, ফলে ডায়াফ্রামটা রিল্যাক্স হয়ে যাবে এবং ভার্টিক্যাল ডায়ামিটার কমে যাবে। একই রকমভাবে ইন্টারকোস্টাল মাসেলের ক্ষেত্রে ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে কোনো ইম্পালস আসবে না, যার ফলে ইন্সপিরেটরি মাসেলের রিল্যাক্সেশন হবে, ডিপ্রেশন অফ রিবস, ডায়ামিটার কমে যাবে, ভিতরের প্রেশারটা কিছুটা বাড়বে এবং এয়ার ফ্লোস আউট অফ দ্য লাংস। সুতরাং আপনাকে যদি এখন কোশ্চেন করে হুইচ ওয়ান ইজ রেসপন্সিবল ফর দ্য এক্সপিরেশন টু অকার, what will be the answers? First one, relaxation of diaphragm is true, contraction of internal intercostal is true, because internal intercostal expiration ক্ষেত্রে হয়ে থাকে, sorry, and third point, that is recoil tendency of the lung. আমরা জানি যে এক্সপিরেশন একটা প্যাসিভ পয়েস, সুতরাং লাংসের রিকয়েল টেন্ডেন্সির জন্য হয়, relaxation of inspirator muscle and relaxation of ribs, so all points are true. Third, একটা জিনিস, that is hemodynamic effects of respiration is another infinity star topic. তো চলুন আমরা একটু hemodynamic effects কি কি আছে সেগুলো একটু দেখে রাখি। ডিউরিং ইন্সপিরেশন কি কি হয় পেজ নাম্বার 9 আপনাদের দেওয়া আছে, এবং ডিউরিং এক্সপিরেশনের কিছু জিনিস পেজ নাম্বার 10। এই জিনিসগুলো থেকে এখন ফ্রিকুয়েন্টলি কোশ্চেন হচ্ছে, and hemodynamic effects of respiration. সুতরাং এই জিনিসটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। দেখেন যে ইন্সপিরেশনে কী কী হয় এবং এক্সপিরেশনে কী কী হয়। যেমন আপনাকে যদি কোশ্চেন করে যে ডিউরিং ইন্সপিরেশন ব্লাড ফ্লো টু দ্য চেস্ট ডিক্রিজেস, ডিউরিং ইন্সপিরেশন ব্লাড ফ্লো টু দ্য চেস্ট ডিক্রিজেস, অথবা বললো ডিউরিং ইন্সপিরেশন ব্লাড ফ্লো টু দ্য রাইট হার্ট ডিক্রিজেস, অ্যান্সার কী হবে? ওকে, লেটস সলভ ইট। আমরা জানি যে ভেনাস রিটার্ন কখন হচ্ছে, ভেনাস রিটার্ন হয় ডিউরিং ইন্সপিরেশন, রাইট? সো ডিউরিং ইন্সপিরেশনে ভেনাস রিটার্ন হয়, সুতরাং সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাডটা চলে আসবে রাইট অ্যাট্রিয়াতে, দেন রাইট ভেন্ট্রিকল, এবং রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা চলে যাবে লাংসে। এই যে লাংসে আসলো, এই পর্যন্ত আস্তে আস্তেই ইন্সপিরেশনের ঘটনা শেষ। তাহলে ডিউরিং ইন্সপিরেশন কোথায় কোথায় ব্লাড ফ্লো বাড়লো, আমরা দেখলাম যে রাইট অ্যাট্রিয়া, রাইট ভেন্ট্রিকল এবং লাংস, তার মানে রাইট হার্ট প্লাস লাংস, রাইট হার্ট প্লাস লাংসের ব্লাড ফ্লো জাতীয় সমস্ত জিনিস এখানে বেড়ে গেল। তাহলে ইন্সপিরেশন শেষে যে ব্লাডটা লাংসে এসে জমা আছে, এক্সপিরেশনের সময় এই রাইট হার্ট থেকে লাংসে ব্লাড যাওয়াটা কমে যায়, এই সময় খুব বেশি ব্লাড যাবে না, বরং লাংসে যে ব্লাডটা জমা আছে সেটা এক্সপিরেশনের সময় স্কুইজ হবে, স্কুইজ হয়ে লেফট অ্যাট্রিয়া, সেখান থেকে লেফট ভেন্ট্রিকল, এবং লেফট ভেন্ট্রিকল থেকে আউটার মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। সুতরাং ডিউরিং এক্সপিরেশন কোন কোন জিনিসগুলো বাড়তেছে, ডিউরিং এক্সপিরেশন বেড়ে যাচ্ছে লেফট হার্ট প্লাস সিস্টেমিক সার্কুলেশনের ব্লাড ফ্লো জাতীয় সমস্ত জিনিস বাড়ে। ওকে, তাহলে আমরা দুটো সূত্র পেলাম। আচ্ছা, ইম্পর্টেন্ট, তাহলে ব্লাড প্রেশারে কী হয় ডিউরিং ইন্সপিরেশন, হার্ট রেট বা পালস রেটের কী হবে, এবং জুগুলার ভেনাস প্রেশার, এই জুগুলার ভেনাস প্রেশার কী হয়, এবং হার্ট সাউন্ডে কী হয়, হার্ট সাউন্ড। আচ্ছা, একটু খেয়াল করে দেখুন যে আমি যদি এখন আপনাদেরকে স্টেম দেই যে ডিউরিং ইন্সপিরেশন ব্লাড ফ্লো টু দ্য রাইট অ্যাট্রিয়া increases, answer true or false? During inspiration blood flow to the right ventricle increases, true. During inspiration blood flow to the lungs increases, true. কারণ আমরা বলেছি যে ডিউরিং ইন্সপিরেশন রাইট হার্ট এবং লাংসের ব্লাড ফ্লো জাতীয় সমস্ত জিনিস বাড়ে। একই রকমভাবে যদি বলি ডিউরিং এক্সপিরেশন ব্লাড ফ্লো টু দ্য লেফট অ্যাট্রিয়া অ্যান্ড লেফট ভেন্ট্রিকল ইনক্রিজেস, ট্রু। ব্লাড ফ্লো টু দ্য লেফট ভেন্ট্রিকল যদি এক্সপিরেশন সময় বাড়ে, নেক্সট পয়েন্ট
During expiration, left ventricular ejection increases. True. During expiration, cardiac output increases. যেহেতু left ventricular ejection বাড়তেছে, সুতরাং during expiration cardiac output increases. সুতরাং during expiration blood pressure increases. তাহলে এক্সপিরেশনে যেহেতু ব্লাড প্রেশার বাড়ে, ইন্সপিরেশনে ব্লাড প্রেশারটা কী হবে? রাইট, ইন্সপিরেশনের সময় ব্লাড প্রেশার কমে যায়। ইন্সপিরেশনের সময় ব্লাড প্রেশার কমে যায়। আচ্ছা, কতটুকু পর্যন্ত কমতে পারে? আপ টু 10 মিলিমিটার মার্কারি, এটা নর্মাল। এর বেশি যদি কমে যায় সেটা আবার অ্যাবনর্মাল। আচ্ছা, জুগুলার ভেনাস প্রেশারে কী হয়? যেহেতু এই সময় ভেনাস রিটার্ন হয় ইন্সপিরেশনের সময়, সুতরাং জুগুলার ভেনাস প্রেশার দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে রাইট অ্যাট্রিয়াল প্রেশার, এই সময় জুগুলার ভেনাস প্রেশারটাও কমে যায়। তাহলে আমাকে যদি বলে ইন্সপিরেশনের সূত্র কি হিমোডাইনামিক চেঞ্জের জন্য ইন্সপিরেশন, তাহলে আমি মনে রাখবো ইন্সপিরেশনে রাইট হার্ট এবং লাংসের সব কিছুই বাড়ে, শুধু দুইটা প্রেশার কমে, সেটা হচ্ছে ব্লাড প্রেশার এবং জেভিপি, এই দুইটা প্রেশার কমে। হোয়াট অ্যাবাউট দ্য হার্ট সাউন্ড? হার্ট সাউন্ডের ক্ষেত্রে দুটো আছে, একটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড আমরা জানি, আর একটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। এবং সেকেন্ড হার্ট সাউন্ড আমরা জানি যে সেকেন্ড হার্ট সাউন্ড প্রোডাকশন হচ্ছে ডিউ টু ক্লোজার অফ পালমোনারি ভালভস অ্যান্ড অ্যাওরটিক ভালভস, ঠিক আছে। ডিউরিং ইন্সপিরেশন আমরা বলেছি রাইট ভেন্ট্রিকুলে ব্লাড বেশি থাকে, সুতরাং রাইট ভেন্ট্রিকুলে ইজেকশন হইতে বেশি সময় লাগে, যার ফলে এই পালমোনারি ভালভটা বন্ধ হবে একটু পরে এবং অ্যাওরটিক ভালভটা বন্ধ হয়ে যায় কম্পারেটিভলি একটু আগে। সুতরাং ইন্সপিরেশনের সময় দেখা যায় অ্যাওরটিক কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড আগে আসে আর পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড পরে আসে। এটাকে আমরা বলি, এই যে আগে পরে হয়ে গেলো সেটাকে আমরা বলি স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড। স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড, এই স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড অকার্স ডিউরিং ইন্সপিরেশন। ওকে, আচ্ছা, এখানে আমরা দুটো জিনিস একটু আলোচনা করেছি যে ব্লাড প্রেশার আপ টু 10 মিলিমিটার মার্কারের মতো কমতে পারে ডিউরিং ইন্সপিরেশন, ইটস নর্মাল। কিন্তু যদি ব্লাড প্রেশার ডিক্রিজেস মোর দেন 10 মিলিমিটার মার্কারি ডিউরিং ইন্সপিরেশন, দ্যাট ইজ নোন অ্যাজ পালসাস প্যারাডক্সাস, দ্যাট ইজ অ্যাবনর্মাল। We usually find it in case of asthma, severe asthma, or in case of cardiac tamponade. Okay, jugular venous pressure decreases during inspiration is a normal phenomenon, but paradoxical rise of JVP during inspiration is known as Kussmaul sign, এবং এই Kussmaul সাইনটা আমরা পাই constrictive pericarditis অথবা cardiac tamponade এই সমস্ত ক্ষেত্রে। সুতরাং মেকানিক্স অফ ইন্সপিরেশন থেকে আমি যদি একটু সামারাইজ করি, তাহলে আমরা প্রথমে মনে রাখবো যে ইন্ট্রাঅ্যালভিওলার প্রেশার ইট ইজ লোয়েস্ট অ্যাট দ্য মিড পয়েন্ট অফ ইন্সপিরেশন, এবং রেট অফ এয়ার ফ্লো গ্রেটেস্ট অলসো অ্যাট দ্য মিড পয়েন্ট অফ ইন্সপিরেশন। intrapleural pressure and intraesophageal pressure lowest at the end point of inspiration, এবং ইন্সপিরেশনের ঘটনাগুলো হচ্ছে, সূত্রটা হচ্ছে এই যে ইন্সপিরেশনের রাইট হার্ট এবং লাংসের ব্লাড ফ্লো জাতীয় সমস্ত জিনিস বাড়ে, সুতরাং দুটো প্রেশার কমে, এটা হচ্ছে ব্লাড প্রেশার অ্যান্ড জেভিপি, অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিটিং হবে ডিউরিং ইন্সপিরেশন। সুতরাং আমরা একটা ইনফিনিটিসটা টপিক আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট another topic is pulmonary and alveolar ventilation. So what is pulmonary ventilation? Pulmonary ventilation means যে প্রতি মিনিটে আমাদের লাংসে যে পরিমাণে বাতাস ঢুকছে এবং বের হচ্ছে সেটাকে আমরা বলছি পালমোনারি ভেন্টিলেশন। তাহলে আমি যদি রেসপিরেটরি রেট যদি এখানে হয় 12, রেসপিরেটরি রেট 12, আর আমি জানি যে প্রতি মিনিটে আমাদের লাংসের ভেতরে ঢোকে অথবা বের হয় সেটা হচ্ছে 500 ml, তাহলে আমাদের প্রতি মিনিটে হবে 6000 ml, এটাকে আমরা বলবো পালমোনারি ভেন্টিলেশন। পালমোনারি ভেন্টিলেশন। হোয়াট ইজ অ্যালভিওলার ভেন্টিলেশন? তাহলে একই রকম যে প্রতি মিনিটে অ্যালভিওলাসে যতটুকু বাতাস ঢোকে ততটুকু, তাহলে অ্যালভিওলাসে ঢুকবে কন্ডাক্টিং জোনে যে বাতাসটা থাকে সেটা বাদ দিয়ে, কন্ডাক্টিং জোনে থাকে 150 ml, তাহলে 500-র মধ্যে প্রতি মিনিটে যেহেতু 500 ml টোটাল ব্লাড আমার লাংসে ঢুকতেছে বা বের হচ্ছে, এর মধ্যে কন্ডাক্টিং জোনে থাকে 150 ml, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি থাকতেছে অ্যালভিওলাসে ঢুকতেছে হচ্ছে 350 ml, তাহলে 350 ml ইন্টু 12 by 4.2 লিটার, এটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশনস। নেক্সট, pulmonary volumes. It is 3 star. We have talked before that pulmonary volumes and capacities are 3 stars because কখনো কখনো দেখা যায় যে রেসিডুয়াল ভলিউম থেকে কোশ্চেন আসে, কখনো FEV1, কখনো স্পাইরোমেট্রি থেকে, কিন্তু প্রায় সময় এখান থেকে কোশ্চেন আসে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভলিউম অথবা ক্যাপাসিটিস থেকে। সো অল আর 3 stars.
তো ফার্স্ট যে জিনিসটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের লাংসের মধ্যে কী কী ভলিউমস আছে, ওকে, কী কী ভলিউমস আছে। তো প্রথমে একটা কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা নিশ্চয়ই খেলা দেখেন, তো যারা ফুটবল খেলা বেশি দেখেন, আমি যেহেতু ফুটবল খেলা বেশি পছন্দ করি, তো আমি তাদেরকে আস্ক করতে চাই যে আপনার ফুটবল খেলার মধ্যে আপনার প্রিয় খেলোয়াড়কে। ওকে, রোনালদো, কে বলবেন মেসি, ঠিক আছে। আপনাকে যদি কোশ্চেন করা হয় যে এই যে মেসি যখন এত সুন্দর করে বল নিয়ে দৌড়াতে থাকে তখন উনি ওনার লাংসের কোন কোন ভলিউমকে কাজে লাগায়? ওকে, আপনি হয়তো বলবেন যে তখন তো খেলাধুলার মধ্যে ছিলেন, ওখান থেকে আবার পড়ালেখায় আসার কি দরকার, রাইট? যে কোন কোন ভলিউমকে মেসি দৌড়ানোর সময় বল নিয়ে যখন দৌড়ায় তখন উনি লাংসের কোন কোন ভলিউমকে কাজে লাগায়, অথবা আমরা যখন জরুরি কাজে দৌড়ে দৌড়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই তখন আমি আমার লাংসের কোন কোন ভলিউমটাকে কাজে লাগাই। ওকে, আমি যদি একটু ব্যাকে আসি তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। সেটা হচ্ছে এই যে আপনারা যারা বসে এখন ভিডিওটা দেখছেন অথবা আমরা যারা কথা বলছি প্লাস শ্বাস নিচ্ছি, আমরা সবাই ইন্সপিরেশনের সাথে প্রতিবার 500 ml ব্লাড এই বাতাস নিচ্ছি এবং একই সাথে 500 ml ছাড়তেছি। অর্থাৎ প্রতিটা শ্বাসের সাথে আপনি বসে আছেন অথবা আমি দাঁড়ায় আছি, কথা বলতেছি অথবা চুপ করে আছেন, যে পরিমাণে শ্বাস নিচ্ছি বা ছাড়তেছি সেটাই হচ্ছে টাইডাল ভলিউম 500 ml। এটাকে আমরা বলি টাইডাল ভলিউম 500 ml। আচ্ছা, এখন মেসি যখন দৌড়ায় তখন সে স্বাভাবিক শ্বাসের চাইতে আরও বড় করে শ্বাস নেয়, রাইট? বড় করে শ্বাস নিচ্ছে এবং দৌড়াচ্ছে। তাহলে যে বড় করে শ্বাস নিচ্ছে, যে অতিরিক্ত যে পরিমাণ বাতাসটা সে নিচ্ছে তাকে আমরা বলি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা সবসময় সে কাজে লাগায় না। তাহলে সবসময় আমরা যেটা ব্যবহার করতেছি ইন্সপিরেশন এক্সপিরেশন, দ্যাট ইজ টাইডাল ভলিউম, এবং টাইডাল ভলিউমের চাইতে বেশি যেটা নিচ্ছে সেটার নাম হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবং স্বাভাবিক নিঃশ্বাস যেটা আমরা ছাড়তেছি তার চাইতে অতিরিক্ত যেটা আমরা ছেড়ে থাকি দৌড়ানোর সময় সেটাকে আমরা বলি এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। অ্যানাদার একটা ভলিউমস আছে লাংসে, সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম, ঠিক আছে। তো আমরা মনে রাখবো আসলে লাংসে একটা ভলিউম আছে যে ভলিউমটার কোনো লজ্জাশরম কম, বা ব্যয় বা নির্লজ্জ, যে আপনি তাকে যতই গলা ধাক্কা দেন না কেন, যতই চেষ্টা করেন না কেন চাপাচাপি করে তাকে বের করতে, সে কোনোভাবেই লাংস থেকে বের হবে না। তাহলে লাংসের যেই ভলিউম বা যেই বাতাসটা কোনোভাবে কোনো চাপাচাপিতেই গলা ধাক্কা দেন, মারেন, কাটেন, লাথি দেন, গুতান, কোনোভাবেই বের করা যায় না, তাকে আমরা বলি রেসিডুয়াল ভলিউম। তাহলে এখানে দেখেন আর একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখেন একটু, যে এটা হচ্ছে ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন টাইডাল ভলিউম 500 ml এই অংশটুকু। আচ্ছা, এটা হচ্ছে আমি যখন দৌড়াই তখন এই ইন্সপিরেশনের চাইতে আরও বড় করে শ্বাস নিলাম, এটা হচ্ছে আমার রিজার্ভ, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা আমি রিজার্ভে রেখেছি। আবার আমি যখন দৌড়াদৌড়ি করতেছি তখন স্বাভাবিকের চাইতে অনেক বড় করে আমি শ্বাসটা ছাড়লাম, এটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই অংশটুকু এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবং আমরা একটা পড়ছি যে রেসিডুয়াল ভলিউম, এটাকে আমরা কোনোভাবেই যতই চাপাচাপি করি বের করতে পারি না। তাহলে সবগুলোকে যদি আমি একসাথে যোগ করি সেটাকে আমরা বলি টোটাল লাং ক্যাপাসিটি। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং টাইডাল ইন্সপিরেশন এই অংশটুকু যদি যোগ করি তাহলে আমার এটা হবে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। একই রকমভাবে এক্সপিরেটরি ক্যাপাসিটি কী কী নিয়ে হতে পারে? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং টাইডাল এক্সপিরেশন, রাইট? আসলে এক্সপিরেটরি ক্যাপাসিটি বলে কিছু নাই, যেটা আছে সেটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। হ্যাঁ, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম এই দুটো মিলে হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম নিয়ে সাথে টাইডাল ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে আমি যখন জোরে দৌড়াই তখন আমি আসলে আমার লাংসের একটা ভলিউমকে কাজে লাগাতে পারি না, রেসিডুয়াল ভলিউম। সুতরাং এই রেসিডুয়াল ভলিউম বাদে অন্য তিনটা ভলিউমকে নিয়ে একসাথে তৈরি হবে ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটি ডেফিনেশন আপনি একটু অন্যভাবে দিতে পারবেন যে কোনো ভাইটাল কাজে যাওয়ার সময় আপনি যে দৌড়ায় যাচ্ছেন সেই সময় আপনি আপনার লাংসের যে তিনটা ভলিউমকে আইআরভি, টিভি এবং ইআরভিকে কাজে লাগাচ্ছেন, এই তিনটাকে একসাথে আমরা বলতেছি ভাইটাল ক্যাপাসিটি। ওকে, আমরা একটু ভ্যালুগুলো আমরা একটু এক নজর দেখে রাখবো, যদিও সচরাচর পরীক্ষায় আসে না। নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য সেটা হচ্ছে স্পাইরোমেট্রি থেকে ইদানিং মাঝে মধ্যে কোশ্চেন আসতেছে, সুতরাং আমরা একটু এটা নিয়ে আলোচনা করব। তো লাংসের ভলিউম মেজার করার জন্য এবং ক্যাপাসিটি মেজার করার জন্য যে মেশিনটাকে ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি স্পাইরোমিটার, এবং এই প্রসিডিউরটাকে আমরা বলি স্পাইরোমেট্রি। তাহলে স্পাইরোমেট্রি করে আমি আমার লাংসের কোন কোন ভলিউম এবং ক্যাপাসিটিকে মেজার করতে পারবো।
আমার মনে হয় যে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি এর মধ্যে থেকে আপনি এই অ্যান্সারটা, আপনারা যারা শুনছেন সবাই আপনি এই অ্যান্সারটা দিতে পারবেন। বলুন তো, স্পাইরোমেট্রি করে আমি আমার লাংসের কোন কোন ভলিউম এবং ক্যাপাসিটি মেজার করতে পারি? আমি নিশ্চিত যে আপনি ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, একটা ক্লু দেই, সেটা হচ্ছে স্পাইরোমেট্রির মাধ্যমে আমি আমার লাংসের একটা ভলিউমকে শুধু মেজার করতে পারবো না, রাইট, দ্যাট ইজ রেসিডুয়াল ভলিউম। কারণ এটাকে কোনোভাবেই বের করা যায় না, আমরা যতই চাপাচাপি করি। তাহলে রেসিডুয়াল ভলিউমকে যেহেতু আমি মেজার করতে পারবো না, সুতরাং রেসিডুয়াল ভলিউম সহ যে ক্যাপাসিটিগুলো আছে, কী কী ক্যাপাসিটি? নাম্বার ওয়ান ইজ টোটাল লাং ক্যাপাসিটি, অ্যানাদার ওয়ান ইজ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি সমান কী ছিল? এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। তাহলে এই দুটো ক্যাপাসিটি এবং এই একটা ভলিউম আমি স্পাইরোমেট্রির মাধ্যমে মেজার করতে পারবো না। তাহলে আমাকে যদি বলা হয় যে আপনি কি কি মেজার করতে পারবেন, অ্যান্সার হচ্ছে এই তিনটা ছাড়া অন্য সবগুলো আমি মেজার করতে পারবো। এর বাইরেও দুই একটা জিনিস মেজার করা যায় না, কিন্তু পরীক্ষার জন্য সহজ সূত্র হচ্ছে স্পাইরোমেট্রির মাধ্যমে আপনি এই তিনটা ছাড়া অন্যগুলো মেজার করতে পারবেন। যেমন আপনার অ্যান্সারে যদি আসে একটা অপশন যদি আসে যে FeV1 মেজার করা যাবে, অ্যান্সার হচ্ছে যাবে। PEFR অ্যান্সার হচ্ছে মেজার করা যাবে। ফোর্স এক্সপাইরেটরি ফ্লো FEF অ্যান্সার হচ্ছে মেজার করা যাবে। ম্যাক্সিমাম ভলান্টারি ভেন্টিলেশন অ্যান্সার হচ্ছে মেজার করা যাবে। তাহলে আমরা মনে রাখবো যে এই তিনটা ছাড়া আমরা অন্যগুলো মেজার করতে পারবো। তাহলে দেখুন এখানে অ্যান্সারটা দিন। স্পাইরোমেট্রি ক্যান বি ইউজ টু অ্যাসেস দ্য ফলোইং: অ্যালভিওলার ভেন্টিলেশন ইজ ফলস, FeV1 আমরা মেজার করতে পারবো, ভার্টাল ক্যাপাসিটি, পিক এক্সপাইরেটরি ফ্লো, ম্যাক্সিমাম ভলান্টারি, অন্য সবগুলো আমরা মেজার করতে পারবো এই তিনটা ছাড়া। নেক্সট, রেসিডুয়াল ভলিউম। আচ্ছা, আমরা বলছি যে রেসিডুয়াল ভলিউম হচ্ছে সেই পরিমাণ ভলিউম যেটা অত্যন্ত নির্লজ্জ এবং কোনোভাবে যাকে লাংস থেকে বের করা যায় না। তবে রেসিডুয়াল ভলিউম থাকারও কিন্তু কিছু সুবিধা আছে, যে রেসিডুয়াল ভলিউম থাকার জন্য লাংসটা কোলাপস করে না এবং ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের মাঝে সে আমাদেরকে কিছু অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। এটার পরিমাণটা হচ্ছে 1200 ml। নেক্সট, ভার্টাল ক্যাপাসিটি আমরা আগেই অলরেডি বলেছি। এখান থেকে আমরা কিছু জিনিস একটু দেখে নেব যে ভার্টাল ক্যাপাসিটি নর্মাল ভ্যালু কত। মেলে কত? 4600 ml, ফিমেলে একটু কম, দ্যাট ইজ 3100 ml। স্পাইরোমেট্রি দিয়ে আমরা মেজার করি। এবং ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ভার্টাল ক্যাপাসিটি, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ভার্টাল ক্যাপাসিটি, এই ফ্যাক্টরগুলো আমরা একটু এক নজর দেখে রাখবো। ওকে, নেক্সট, FeV1 ফোর্স এক্সপাইরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। আমরা এটা সবাই জানি, ইলাবোরেশনটা আমরা সবাই জানি। আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে FeV1 কার পার্ট, ফার্স্ট থিং। সো FeV1 ইজ এ পার্ট অফ ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটির পার্ট হচ্ছে FeV1, এক নম্বর জিনিস। এবং ভাইটাল ক্যাপাসিটি ফার্স্ট সেকেন্ডে যেই পরিমাণ এয়ারটাকে আমি বের করে দিতে পারবো সেটাকে আমি বলবো FeV1। তার দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে ফোর্স এক্সপাইরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, মানে এটা ফার্স্ট সেকেন্ডের ঘটনা, এবং ইটস এ পার্ট অফ ভাইটাল ক্যাপাসিটি। যে ভাইটাল ক্যাপাসিটি যে অংশটা আমি ফার্স্ট সেকেন্ডে বের করতে পারবো সেটাকে আমি বলছি FeV1। এবং এটার ইম্পর্টেন্সটা কী বা কেন এটা আমরা বারবার বলছি? এটি ইম্পর্টেন্স হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, যেমন অ্যাজমা, COPD, এই সমস্ত ডিজিজগুলোর ক্ষেত্রে যখন আমরা স্পাইরোমেট্রি করে ডায়াগনোসিস করতে চাই, তো আমরা FeV1 দেখি, FVC দেখি, ভাইটাল ক্যাপাসিটিটা দেখি, আমরা FeV1 ভাইটাল ক্যাপাসিটি রেশিও দেখি, কিন্তু সবার আগে কমে হচ্ছে FeV1, একদম আর্লি চেঞ্জ। সুতরাং এটা একটা কোশ্চেন যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফার্স্ট ডে ডিক্লাইন ইন অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ? অ্যান্সার FeV1। অনেকবারই কোশ্চেন আসছে, বা কোশ্চেনটা আপনাকে এভাবেও দিতে পারে যে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন ফর ডিটেকশন অফ অবস্ট্রাকটিভ ডিজিজ, এটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার দিল যে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, FeV1, টোটাল লাং ক্যাপাসিটি, কী হতে পারে? যদি সিঙ্গেল বেস্ট অ্যান্সার দেয় তাহলে অ্যান্সারটা হবে FeV1। ওকে, নেক্সট আমরা যদি একটু আলোচনা করি তাহলে পেজ নাম্বার 15-এ আপনি একটা জিনিস পাবেন। পেজ নাম্বার 15-এর নিচের দিকে রেসপিরেটরি ফাংশন ইন ওল্ড এজ, এটা আমরা একটু রিডিং দেখে নেব। পরের পৃষ্ঠে চলে আসেন, পেজ নাম্বার 16। পেজ নাম্বার 16-এ পেজটা অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ইনফিনিট টু দি পাওয়ার ইনফিনিটি স্টার। দুটো জিনিস এই পেজে আমরা আলোচনা করবো। একটা হচ্ছে লাং কমপ্লায়েন্স, number one is lung compliance and another one is obstructive and restrictive airway disease difference. So what is lung compliance? Lung compliance থেকে কোশ্চেন দেখা যায়
সচরাচর একটা ফুল কোশ্চেন আসে না সবসময়, কিন্তু দেখা যায় যে লাং কমপ্লায়েন্স রিলেটেড স্টেম কোনো না কোনো কোশ্চেনের মধ্যে আপনাকে দিয়ে দেয়, যার কারণে এটা ইনফিনিটি স্টার। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে হোয়াট ইজ লাং কমপ্লায়েন্স। হোয়াট ইজ লাং কমপ্লায়েন্স আমরা খুব সহজভাবে মনে রাখবো যে লাং কমপ্লায়েন্স মানে হচ্ছে ডিস্টেনশন অফ দ্য লাংস বা এক্সপানশন অফ দ্য লাংস, অর্থাৎ লাংসটাকে বড় হওয়া, লাংসটা ফোলা। ওকে, যদিও এই ডিস্টেনশনের সাথে একটা প্রেশারের সম্পর্ক আছে, যে একটা নির্দিষ্ট পরিমাণ প্রেশার বাড়লে কি পরিমাণ লাংসটা এক্সপান্ড করে সেটাই আমরা লাং কমপ্লায়েন্স দিয়ে বুঝে থাকি। কিন্তু সিম্পলি আমরা যদি মনে রাখতে চাই বা আমরা যদি বলি, তাহলে আমরা মনে রাখবো এটাই যে লাং কমপ্লায়েন্স মানে লাংস ডিস্টেনশন অর এক্সপানশন। আচ্ছা, নেক্সট যে জিনিসটা যে কোন কোন ক্ষেত্রে লাং কমপ্লায়েন্স বাড়ে আর কোন কোন ক্ষেত্রে লাং কমপ্লায়েন্স কমে, খুব ফ্রিকুয়েন্ট একটা কোশ্চেন আসে। আমি একটু আপনাকে দেখাই যে কমপ্লায়েন্স অফ দ্য লাংস ইজ গ্রেটার ইন অবস্ট্রাকটিভ লাং ডিজিজ দেন এক্সট্রাকটিভ লাং ডিজিজ। তো আমি যদি কমপ্লায়েন্স থেকে 7টা কথা জানি, তাহলে ইনশাআল্লাহ কমপ্লায়েন্স রিলেটেড যা কোশ্চেন আসবে সবগুলো আপনি অ্যান্সার করে আসতে পারবেন ইনশাআল্লাহ, মোর দেন 99% গ্যারান্টি ইনশাআল্লাহ। তাহলে সেই ইম্পর্টেন্ট কথাগুলো কী কী, আপনাদের পেজ নাম্বার 16-এ একটা বক্স আছে, সেই বক্সের ঠিক উপরে কমপ্লায়েন্স অফ দ্য লাংস ইজ গ্রেটার দিয়ে কিছু পয়েন্ট দেওয়া আছে। সেই পয়েন্টের মধ্যে অনেকগুলো কথা আমি বলে দিয়েছি, সাথে 2-1টা আপনারা যোগ করে নেবেন। ফার্স্ট থিং যেটা আমরা বললাম যে হোয়াট ইজ লাং কমপ্লায়েন্স। সো লাং কমপ্লায়েন্স মানে ফার্স্ট আমরা বলছি এটা ডিস্টেনশন বা এক্সপানশন, ঠিক আছে। তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল যে লাং কমপ্লায়েন্স কোথায় বেশি, অবস্ট্রাকটিভ লাং ডিজিজে বেশি নাকি রেস্ট্রিকটিভ লাং ডিজিজে বেশি। আচ্ছা, তাহলে দেখেন অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ মানে অ্যাজমা অথবা সিওপিডি, আমি একটা ধরে নিই সিওপিডি ধরলাম, এখানে বেশি নাকি রেস্ট্রিকটিভ লাং ডিজিজে বেশি, যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। ওকে, কমপ্লায়েন্সটা কী হয় আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য lung compliance and elasticity of the lungs. Elasticity means alveolusের যে ইলাস্টিসিটি আছে, যে আমি যদি এটা ইলাস্টিক ফাইবারকে টেনে ছেড়ে দেয় তাহলে সেটা আবার ছোট হয়ে যাচ্ছে। তাহলে লাংসের যে ইলাস্টিক প্রপার্টিসটা আছে সেটার জন্য লাংস সবসময় কোলাপস করতে চাই, ছোট হতে চাই। আর কমপ্লায়েন্স বলতে আমরা বুঝাইছি যেটা বড় হওয়া, তার মানে এদের মধ্যকার সম্পর্ক হচ্ছে ইনভার্স রিলেটেড, একজন আরেকজনের সাথে বিপরীত সম্পর্ক। সুতরাং সিওপিডি বা অবস্ট্রাকটিভ লাং ডিজিজে লাং কমপ্লায়েন্স কী হয় কেউ বলতে পারবেন? আমি জানি যে আপনারা এটা জানেন, হয়তো কখনো চিন্তা করে নেই। আচ্ছা, সিওপিডিতে আমরা একটু এক্সরে দেখি, যে এটা নর্মাল এক্সরে অ্যান্ড দিস ওয়ান ইজ এক্সরে অফ সিওপিডি পেশেন্ট। তাহলে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে এক্সরেতে আমরা কী কী ফাইন্ডিংস পাই আমরা সবসময় বলে থাকি, এটা হচ্ছে হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং ফেস। হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং ফেস, হাইপার ইনফ্লেশন মানে কি বড় হয়েছে। তাহলে সিওপিডি বা অবস্ট্রাকটিভ লাং ডিজিজে যেহেতু লাংটা বড় হয়ে গেছে, তাহলে কমপ্লায়েন্স কী হয়েছে, এক্স্যাক্ট কমপ্লায়েন্স এখানে বেড়ে গেছে, কমপ্লায়েন্স বাড়ছে। যদি কমপ্লায়েন্স বাড়ে তাহলে এখানে ইলাস্টিসিটি কী হবে, ডিক্রিজ, ইলাস্টিসিটি এখানে ডিক্রিজ। রেস্ট্রিকটিভ লাং ডিজিজের একটা এক্সট্রা দেখেন, রেস্ট্রিকটিভ লাং ডিজিজ এখানে দেখা যাচ্ছে রেটিকুলো নোডুলার শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ মানে সেটা হচ্ছে রেস্ট্রিকশন হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ যেহেতু এটা ছোট হয়ে যায়, সুতরাং এক্ষেত্রে কমপ্লায়েন্স কমে যাবে এবং ইলাস্টিসিটি বেড়ে যাবে। তাহলে অবস্ট্রাকটিভের সাথে রেস্ট্রিকটিভের সম্পর্ক কেমন, কমপ্লায়েন্সের ক্ষেত্রে বিপরীত সম্পর্ক। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান আমরা একটা যেটা জানলাম যে লাং কমপ্লায়েন্স সম্পর্কে, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজের ক্ষেত্রে লাং কমপ্লায়েন্স কেমন থাকবে, 1। 2 নাম্বার সেটা হচ্ছে কোন বয়সে লাং কমপ্লায়েন্স কেমন, লাং কমপ্লায়েন্স কোন বয়সে কেমন। আমরা মনে রাখবো যে যত বয়স বাড়তে থাকে লাংসের যে ইলাস্টিক প্রপার্টিসটা আছে সেটা তত কমতে থাকে, যার ফলে লাংসটা বেশি ফুলে থাকে বা ডিস্টেনশন হয়ে থাকে। সুতরাং লাং কমপ্লায়েন্স সবচেয়ে বেশি হচ্ছে ওল্ড এজে, দেন অ্যাডাল্ট, দেন ইনফ্যান্ট। ওকে, নাম্বার 2। নাম্বার 3, দাঁড়ায় থাকলে কমপ্লায়েন্স বেশি হবে না শুয়ে থাকলে আমরা জানি যে ডায়াফ্রামটা উপরের দিকে চলে আসে, সুতরাং কমপ্লায়েন্স কমে যায়, দাঁড়ায় থাকলে কমপ্লায়েন্সটা বাড়ে। 3। নাম্বার 4, লাংসের কোন অংশে কমপ্লায়েন্স বেশি, অ্যাপেক্সে নাকি বেজে? বেজের কমপ্লায়েন্স ইজ গ্রেটার দেন অ্যাপেক্স। নাম্বার 5, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কমপ্লায়েন্স অফ দ্য লাংস ইজ গ্রেটার দেন দ্য কমপ্লায়েন্স অফ দ্য লাংস অ্যান্ড থোরাক্স টুগেদার, এটা মানে কি?
শুধু লাংসের কমপ্লায়েন্স বেশি নাকি লাংস এবং থোরাক্সের কমপ্লায়েন্স একসাথে বেশি? কি মনে হচ্ছে যে লাংস এবং থোরাক্সের কমপ্লায়েন্স একসাথে যোগ করলে বেশি হবে? আসলে বিষয়টা এরকম না, যে এখানে আমার মাস্কুলোস্কেলেটাল একটা কেজ আছে, তাই তো? এখন লাংসটাকে যদি আমি ফুলাই বা ডিস্টেনশন করি, তাহলে সে চাইলেও অনেক বেশি ডিস্টেন্স হতে পারবে না। তাহলে যখন থোরাক্সও আছে লাংসও আছে তখন তার ডিস্টেনশনটা কম। কিন্তু আমি সাপোজ আমার এই যে রিপ কেসটা আছে সেটাকে পুরোটা সরাই ফেললাম, শুধু লাংস, তাহলে এখন আমি যদি লাংসটাকে ফুলাই তাহলে দেখা যাবে লাংসটা অনেক বেশি ডিস্টেনশন হবে। অর্থাৎ শুধু লাংসের কমপ্লায়েন্স ইজ গ্রেটার দেন লাংস অ্যান্ড থোরাক্স টুগেদার। নাম্বার 6 একটা জিনিস আমরা মনে রাখবো, আমাদেরকে অনেক সময় কোশ্চেন দেয় যে একটা অ্যালভিওলাই, এটা ফ্লুইড ফিল্ড, পানি দিয়ে দিছি, আর একটা অ্যালভিওলাস, তার মধ্যে বাতাস আছে এয়ার, কোনটার কমপ্লায়েন্স বেশি হবে? কি মনে হচ্ছে যে যেটাতে বাতাস বেশি সেটা বেশি ফুলে থাকবে, রাইট? কিন্তু আসলে একটু অন্যরকম। আচ্ছা, তার আগে আমি একটু আপনাদের একটা কোশ্চেন করে নিই। যেহেতু লাংসের ভিতরে আমরা এখন ফ্লুইড নিয়ে আলোচনা করব, লাংসের ভিতরে পানি, এটার নাম কি? না অ্যালভিওলাসের ভিতরে পানি, এটার নাম কি? প্লুরাল এফিউশন? নো, লাংসের ভিতরে পানি, দ্যাট ইজ পালমোনারি ইডিমা। আর লাংসের বাইরে পানি, দ্যাট মিনস ফ্লুইড ইন দ্য প্লুরাল স্পেস, দ্যাট ইজ প্লুরাল এফিউশন অর হাইড্রোথোরাক্স। সেকেন্ড, লাংসের ভিতরে পাস, এটাকে আমরা কি বলি? এমফাইমা? নো নো, লাংসের ভিতরে পাস, দ্যাট ইজ lung abscess. লাংসের বাইরে পাস, দ্যাটস এমফাইমা থোরাসিস। ওকে, থার্ড ওয়ান, লাংসের ভিতরে বাতাস, সেটার নাম কি? নিউমোথোরাক্স, এমফাইসেমা। লাংসের ভিতরে বাতাস, দ্যাট ইজ নর্মাল। ওকে, দ্যাট ইজ নর্মাল। আমরা সব কিছু প্যাথোলজি চিন্তা করতে করতে মনে হয় লাংসের ভিতরে বাতাস, দ্যাট ইজ এ প্যাথোলজি। নো, ইটস নর্মাল। যদি বলা হয় লাংসের ভিতরে অনেক বেশি বাতাস, দেন ইট ইজ এমফাইসেমা। লাংসের বাইরে বেশি বাতাস, দ্যাট মিনস প্লুরাল স্পেসে বেশি বাতাস, দ্যাট ইজ নিউমোথোরাক্স। ওকে, সুতরাং আমাকে যদি বলা হয় একটা পেশেন্ট যার অ্যালভিওলাসের ভিতরে ফ্লুইড, তার কমপ্লেন্স বেশি হবে নাকি যার বাতাস তার কমপ্লেন্স বেশি হবে? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে যে প্রথমে চিন্তা করতে হবে যে লাংসের কলাপস করার জন্য কি কি ফ্যাক্টর দায়ী। লাংস যে কোলাপস করতে চায় এটার জন্য দুইটা ফ্যাক্টর দায়ী। একটা হচ্ছে এই অ্যালভিওলাসগুলো একটা ইলাস্টিক প্রপার্টিস আছে যার ফলে লাংসটা কোলাপস করতে চায়, এক। আর দুই নাম্বার, লাংসের ভিতরে এই অ্যালভিওলাসের ভিতরে কিছু ফ্লুইড থাকে, এই ফ্লুইডগুলো একটা একটার সাথে সবসময় মিশে যেতে চায়, যেটাকে বলা হয় সারফেস টেনশন। এটা আমরা ইন্টারে পড়ে আসছি। তাহলে এই যে সারফেস টেনশন, এই সারফেস টেনশনের কারণে অ্যালভিওলাসটা কোলাপস করে যেতে চায়। তাহলে এই দুইটা ফিজিওলজিক ফ্যাক্টরের জন্য লাংস কোলাপস করে যায়। তাহলে যখন সারফেস টেনশনটা কাজ করে তখন অ্যালভিওলাইটা ছোট থাকে, অর্থাৎ তার কমপ্লায়েন্স বেশি থাকে না। তাহলে যখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেওয়া হয়, যখন এটার ভিতরে পানি দিয়ে দেওয়া হয়, তখন এই ফ্লুইডগুলো যেগুলো আছে সেগুলার সারফেস টেনশনটা আস্তে আস্তে কমে যেতে থাকে। তাহলে সারফেস টেনশনটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে যখন এই অ্যালভিওলাসগুলোর সারফেস টেনশন নষ্ট হয়ে গেল, ফলে অ্যালভিওলাসটা কম্পারেটিভলি অনেক বেশি ফুলে থাকবে, সুতরাং সেটা কমপ্লায়েন্স বেড়ে যাবে। সুতরাং ফ্লুইড ফিল্ড অ্যালভিওলাই হ্যাজ গ্রেটার কমপ্লায়েন্স দেন এয়ার ফিল্ড অ্যালভিওলাই। একই রকমভাবে আরেকটা কোয়েশ্চেন করা হয় যে নর্মাল টাইডাল ইন্সপিরেশনে কমপ্লায়েন্স বেশি হবে নাকি ফোর্সফুল ইন্সপিরেশন? বড় করে শ্বাস নেওয়া, ফোর্সফুল ইন্সপিরেশনে কি লাংসটা বেশি কমপ্লায়েন্ট হবে নাকি টাইডাল, আমরা যে নর্মাল যে ইন্সপিরেশনটা নিচ্ছি টাইডাল ইন্সপিরেশন, তখন কমপ্লায়েন্স বেশি হবে? দিস ওয়ান ইজ অলসো ট্রিকি। আমরা সবসময় মনে রাখবো টাইডাল ইন্সপিরেশনে কমপ্লায়েন্স ম্যাক্সিমাম, then forceful inspiration. Okay, next important topic, that is difference between obstructive airway disease and restrictive airway disease. Very very important. Infinite to the power infinite star, প্রতিবারই এই টপিক থেকে কোশ্চেন আসে, হয়তো দু এক সময় এই টপিক থেকে কোশ্চেন আসবে না, এছাড়া প্রায় সময়ই এই টপিক থেকে কোশ্চেন থাকবে, এটা ধরে নিতে পারেন। সুতরাং পেজ নাম্বার 16 ইজ অ্যান ইনফিনিট স্টার। তাহলে আমরা এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ আওয়ার টুডেস ক্লাস, সেটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। ফার্স্ট ওয়ান ইজ যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের মধ্যে প্যাথোফিজিওলজিটা কি অ্যান্ড রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজের প্যাথোফিজিওলজিটা কি।
দেখেন অবস্ট্রাকটিভ অ্যারোডিজ আমরা অ্যাজমা বা সিওপিডি সবাই পড়ে আসছি। ওকে, আমাদেরকে আমরা সবসময়ই পড়ে আসছি যে অ্যাজমা বা সিওপিডি প্যাথোফিজিওলজিটা কি, এবং আমরা সেখানে দেখছি যে এই সমস্ত ক্ষেত্রে এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস অথবা এয়ারওয়ে রেজিস্ট্যান্স বেড়ে যায়। তার মানে সহজ ভাষায় আমি যদি বলি যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের সমস্যাটা কি হয়, সেটা হচ্ছে আমরা ও দিয়ে মনে রাখতে পারি, ও ফর অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ অ্যান্ড ও ফর এয়ার আউট হইতে সমস্যা, ঢোকে ঠিকই কিন্তু বের হইতে সমস্যা হয়ে যায়। আর রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজের সমস্যাটা অন্যরকম। রেস্ট্রিকটিভ এয়ারওয়ে সমস্যা হচ্ছে এখানে আমরা একটু আগে ছবি দেখেছি একটা এক্সরেতে লাংসটা ছোট হয়ে গেছে, কারণ ইন্টারস্টিশিয়াল লাং ডিজ এই সমস্ত ক্ষেত্রে ফিব্রিন ডিপোজিশন হয়, লাংসটা ইলাস্টিসিটি বেড়ে যায়, এটা ছোট হয়ে যায়, যার ফলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের সমস্যাটা উল্টে, এখানে বাতাস ঢুকতে কষ্ট হয়, বের হইতে সহজ। আমরা একটু যদি আলোচনা করি ছবি দেখে, তাহলে দেখেন দুটো জিনিস, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আর এটা হচ্ছে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। কোথায় কি হয়, ঠিক আছে? তাহলে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের সমস্যাটা আমরা মনে রাখবো ও দিয়ে, এয়ার আউট হইতে সমস্যা, এয়ার ঢোকে ঠিকই কিন্তু বের হইতে সমস্যা। আর রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজের সমস্যাটা হচ্ছে বাতাস ঢুকতে চায় না, ইন হইতে সমস্যা। আচ্ছা, রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজের প্যাথোফিজিওলজি এক কথায় আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যেহেতু এটা ছোট, রেস্ট্রিকশন মানে ছোট, সুতরাং এখানে অল লাং ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস উইল বি ডিক্রিজ। যে কোনো লাং ভলিউম অথবা ক্যাপাসিটিস নিয়ে আপনাকে কোয়েশ্চেন করুক না কেন, সাপোজ FEV1 অথবা রেসিডুয়াল ভলিউম অথবা টোটাল লাং ক্যাপাসিটি, অ্যান্সার হচ্ছে ইট উইল বি ডিক্রিজ। ওকে, আচ্ছা, সেকেন্ড যেটা এক্সাম্পল নিয়ে যদি আপনার কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, আমরা ডেভিডসনের 4টা এক্সাম্পল বলবো। একটা হচ্ছে অ্যাজমা, 2 নাম্বার হচ্ছে সিওপিডি দ্যাট মিনস এমফাইসেমা অর ক্রনিক ব্রঙ্কাইটিস, 3 নাম্বার হচ্ছে ব্রঙ্কিয়েকটিসিস, অ্যান্ড 4 নাম্বার হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। এই 4টা এক্সাম্পল আমরা বলবো, অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যান্ড এমফাইসেমা দ্যাট ইজ সিওপিডি, ব্রঙ্কিয়েটিসিস অ্যান্ড সিস্টিক ফাইব্রোসিস, আর অন্য সবগুলোকে আমরা বলবো রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই বক্সটা, হাউ টু ইন্টারপ্রিট রেসপিরেটরি ফাংশন অ্যাবনর্মালিটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, এই তিনটাই হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। সুতরাং এই তিনটাকে আমরা একসাথে নিয়ে আসলাম অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। আর পালমোনারি ফাইব্রোসিস, দিস ইজ রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। তো চলুন আমরা এই বক্সটা একটু আলোচনা করি। দেখেন ফার্স্ট যে জিনিসটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে FEV1, FEV1 এ কি চেঞ্জ হয়? FEV1 আমরা পড়েছি যে এটা ভাইটাল ক্যাপাসিটি একটা অংশ, এবং ফার্স্ট সেকেন্ডে ভাইটাল ক্যাপাসিটি কতটুকু সে বের করে দিতে পারে সেটা হচ্ছে FEV1। আর অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের সমস্যাটাও থাকে হচ্ছে বের করার সময়, খেয়াল করেন। তাহলে ওয়েডির ক্ষেত্রে FEV1টা অনেক অনেক কমে যায়, কারণ এখানে সমস্যা হচ্ছে বের করতে, আর FEV1 হচ্ছে বের করার সময়ের ঘটনা। আচ্ছা, নেক্সট হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। আমরা জানি যে ভাইটাল ক্যাপাসিটি 3টা জিনিস নেওয়া হয়, কি? একটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এস টার্ডাল ভলিউম, এস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তো দেখেন যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের সমস্যা হচ্ছে বের করতে, এক্সপিরেটরি বের করার সময় ঘটনা, ঠিক আছে? সুতরাং অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে ভাইটাল ক্যাপাসিটিটা কমবে, কিন্তু যেহেতু এখানকার কম্পোনেন্ট 3টা, এটা FEV1 এর মতো এত বেশি কমবে না, ঠিক আছে? এটা কম কমবে। তাহলে আপনি যদি এখন FEV1 ভাগ ভাইটাল ক্যাপাসিটি, FEV1 FVC একটা রেশিও করেন, FEV1 এবং ভাইটাল ক্যাপাসিটি একটা রেশিও করেন, তাহলে রেশিওটা কি আসবে? কাটাকাটি করেন, রেশিও ডিক্রিজ। একই রকমভাবে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজের ক্ষেত্রে একটু চিন্তা করেন যে FEV1 ফোর্স এক্সপাইরেটিভ ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড কী হবে? আমরা বলছি যে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ মানে যেহেতু এটা ছোট হয়ে যাচ্ছে, সুতরাং এখানে অল লাং ভলিউম এবং ক্যাপাসিটি ডিক্রিজ। সুতরাং রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজে FEV1 কমে যাচ্ছে, FVCও কমে যাচ্ছে। এখানে দুটো ঘটনা করতে পারে, দুইটা একই অনুপাতে কমতে পারে। দুইটা যদি একই অনুপাতে কমে, সেক্ষেত্রে রেশিওটা থাকবে FEV1 ভাগ ভাইটাল ক্যাপাসিটি, রেশিওটা থাকবে নর্মাল। কিন্তু এমনও হতে পারে যে এই ক্ষেত্রে FEV1 যতটুকু কমেছে, FVC তার চাইতে বেশি কমতে পারে, কারণ FVC বা ভাইটাল ক্যাপাসিটি 3টা জিনিস, অল লাং ভলিউম, সবগুলো ভলিউম এবং ক্যাপাসিটি কমে যাচ্ছে, সুতরাং এটা বেশিও কমে যেতে পারে। যদি ভাইটাল ক্যাপাসিটি বেশি কমে যায়, তখন রেশিও কী হবে? নিচে কম, তার মানে হচ্ছে রেশিও ইনক্রিজ। সুতরাং FEV1 FVC রেশিও
আমরা দেখতে পাচ্ছি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের ক্ষেত্রে FEV1 FVC রেশিও কমে গিয়েছে, কিন্তু রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজের ক্ষেত্রে FEV1 FVC রেশিও নর্মাল অথবা ইনক্রিজ। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরস। আচ্ছা, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আরও কিছু পয়েন্ট দিয়ে আমরা এই দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন আমাকে যদি কোশ্চেন করা হয় যে হোয়াট অ্যাবাউট রেসিডুয়াল ভলিউম, আমরা যেহেতু ওএডিতে বাতাস ঢুকতেছে কিন্তু বের হইতে পারতেছে না, সুতরাং রেসিডুয়াল ভলিউম এখানে বেড়ে যায়, টোটাল লাং ক্যাপাসিটি বেড়ে যাবে, ঠিক আছে। কিন্তু রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজের ক্ষেত্রে কী হবে, আমরা বলছি অল লাং ভলিউম এবং ক্যাপাসিটি এখানে ডিক্রিজ। ওকে, যদি বলা হয় পিক এক্সপাইরেটরি ফ্লো রেট PEFR, দেখেন এটা কখনকার ঘটনা, এক্সপিরেশনের সময় ঘটনা, সুতরাং অবস্ট্রাকটিভে এক্সপিরেশন করতে পারবে না, সুতরাং এটা কমে যাবে। রেস্ট্রিকটিভের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তাহলে এই বক্সটা আমি যদি দেখি যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, দ্যাট মিন অ্যাজমা অথবা ক্রনিক ব্রঙ্কাইটিস অথবা এমফাইসেমা, আর রেস্ট্রিকটিভ মানে লাং ফাইব্রোসিস, এই দুটোর মধ্যে যদি আমাকে ডিফারেন্সিয়েট করতে দেওয়া হয়, তাহলে আমি বলতে পারবো যে আমি কী কী পয়েন্ট দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি আর কী কী পয়েন্টে এদের মধ্যে সিমিলারিটিস থাকে। যেমন একটা কোশ্চেন আপনাদের এসেছিল, কোশ্চেনটা একটু আমরা দেখি, একটু ব্রেন স্টর্মিং হবে আমাদের, যে এ কেস অফ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ ইজ সিমিলার টু এ কেস অফ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ ইন হ্যাভিং লোয়ার। তার মানে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কমে যাচ্ছে, এরকম কিসের কিসের ক্ষেত্রে সিমিলারিটিস বা মিল আছে। তাহলে আমরা এই বক্স থেকে দেখতে পাচ্ছি শুধু দুটো জিনিস, FEV1 এবং ভাইটাল ক্যাপাসিটি, এই দুটো ক্ষেত্রেই ওএডি এবং আরএডি দুই ক্ষেত্রেই কমে যাচ্ছে। তাহলে দুটোর মধ্যে সিমিলারিটিস কমার ক্ষেত্রে সিমিলারিটিস শুধু দুইটা জিনিস, FEV1 এবং FVC, আর টু ডিফারেন্সিয়েট পার্থক্য করা যায় বাকি সমস্ত পয়েন্ট দিয়ে, FEV1 FVC রেশিও, রেসিডুয়াল ভলিউম, টোটাল লাং ক্যাপাসিটি, FPEFR। ওকে, আপনি যদি কোশ্চেন ব্যাংক দেখেন নিচে পিছনের দিকে অনেক কোশ্চেন দেওয়া আছে, প্রচুর কোশ্চেন আসে এই টপিক থেকে। তাহলে আমি আরেকটু সামারাইজ করতে যাচ্ছি যে লাং কমপ্লেক্স মানে হচ্ছে ডিস্টেনশন, এটা ইলাস্টিসিটির সাথে বিপরীত সম্পর্ক, এবং অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যেখানে কমপ্লেক্স বাড়ে, এবং কমপ্লেক্স থেকে আমরা আরও মোট 7টা কথা খুব ভালো করে জানবো। এবং অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের মূল সমস্যাটা হচ্ছে যেটা বাতাস ঢুকে কিন্তু বের হতে পারে না, আর রেস্ট্রিকটিভের ক্ষেত্রে লাংসটার সাইজটা ছোট হয়ে যায় এবং এখানে বাতাস ঢুকতে বেশি কষ্ট হবে। দুটার মধ্যে সিমিলারিটিস হচ্ছে দুটার ক্ষেত্রে FEV1 এবং ভাইটাল ক্যাপাসিটি কমে যায়, কিন্তু ওএডির ক্ষেত্রে FEV1 FVC রেশিও কমে যায়, রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজের ক্ষেত্রে FEV1 FVC রেশিও নর্মাল অথবা ইনক্রিজ। সমস্ত ভলিউম এবং ক্যাপাসিটি আরএডিতে কমে, রেসিডুয়াল ভলিউম এবং টোটাল লাং ক্যাপাসিটি ওএডিতে বাড়ে। তো নেক্সট টপিক আপনার পেজ নাম্বার 17-এ একটা জিনিস পড়ে নেবেন, সেটা হচ্ছে এক্সারসাইজের সাথে রেসপিরেশনে কী কী সম্পর্ক হয়। আমরা মনে রাখবো যে এক্সারসাইজ আমরা যখন করতে চাই আমাদের রেসপিরেটরি সমস্ত প্যারামিটার বাড়ে, শুধু 3টে জিনিস নর্মাল থাকে, দ্যাট ইজ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং পিএইচ। এই 3টে জিনিস নর্মাল থাকবে, বাকি সব কিছুই বাকি সব কিছুই এক্সারসাইজের সময় রেসপিরেটরি অন্যান্য প্যারামিটার সমস্ত কিছু বেড়ে যাবে। নেক্সট আমাদের যে জিনিসটা আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে, এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি পেজ নাম্বার 17-এ, এটা নিয়ে এখন আলোচনা করব না। সারফেক্টেন্ট লেকচার শিটে 18 নম্বর পেজে আছে ইনফিনিট স্টার, অ্যানাদার ইনফিনিট স্টার টপিক। সারফেক্টেন্ট নিয়ে মাঝে মধ্যে আমাদের কোশ্চেন আসে এবং আমরা সবাই বুঝতে পারি যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে সারফেক্টেন্ট জিনিসটা কি বা হোয়াট ইজ সারফেক্টেন্ট। তো আমরা যদি দেখি যে সারফেক্টেন্ট নামের মধ্যেই বলে দেওয়া আছে যে সারফেস টেনশন লোয়ারিং একটা এজেন্ট। তাহলে আমরা বলেছিলাম যে অ্যালভিওলাসের কোলাপসের একটা অন্যতম কারণ হচ্ছে সারফেস টেনশন, এবং সেই সারফেস টেনশনটাকে কমায় দেবে হচ্ছে সারফেক্টেন্ট। কখন প্রোডাকশন হবে? 28 উইকস অফ ইন্টারভিউটারাইন লাইফ থেকে, এবং আমরা জানি যেটা টাইপ 2 অ্যালভিওলার সেল থেকে প্রডিউস হয়। কম্পোনেন্টের একটা বক্স আপনাদের এখানে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, দ্যাট ইজ ডাইপালমিটোইল ফসফেটিডাইলকোলাইন 62%, এবং এছাড়াও কিছু লিপিড আছে, কিছু প্রোটিন আছে। অ্যানাদার ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট যেটা এখানে নাই সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। And there are some physiological importance আমরা অলরেডি বলেছি যে decreases surface tension. Number 2, stabilize the size of the alveoli. সারফেস টেনশন কমানোর মাধ্যমে অ্যালভিওলাসের সাইজগুলোকে সে ঠিক রাখে। ওকে, লাংসের সমস্ত জায়গায় অ্যালভিওলি কি সমান? লাংসের সব জায়গায় কি অ্যালভিওলি সমান? শিওর সব জায়গায় সমান? অ্যাকচুয়ালি লাংসের সব জায়গায় অ্যালভিওলাই সমান না, কোথাও বড় কোথাও ছোট। তো বড়গুলো কোথায় থাকে? তো আমি এক বেশি এরকম প্রশ্ন করছি যে লাংসের সব জায়গায় অ্যালভিওলাই কি সমান? তখন বলতেছে যে না। বলছে শিওর? তো বলতেছে যে না।
তো ইয়েস, আসলে লাংসের সব জায়গায় অ্যালভিওলাই সমান না, কোথাও বড় কোথাও ছোট। তাহলে বড়গুলা কোথায় থাকে? বড়গুলা থাকে লাংসের অ্যালভিওলাই, বড় বড় অ্যালভিওলাইগুলো থাকে অ্যাপেক্সে থাকে বড় অ্যালভিওলাই, আর ছোট ছোট অ্যালভিওলাইগুলো থাকে বেসে। ঠিক আছে? আচ্ছা, এখন এই অ্যালভিওলাসের সাইজের সাথে কোলাপসের একটা সম্পর্ক আছে। কোন ধরনের অ্যালভিওলাই বেশি কোলাপস করতে পারে? নেক্সট কোয়েশ্চেন, অ্যান্সার হচ্ছে ছোট অ্যালভিওলাই। কারণ কি? কোলাপস ইজ ইনভার্সলি রিলেটেড উইথ রেডিয়াস অফ অ্যালভিওলাস। তার মানে অ্যালভিওলার যদি রেডিয়াসটা বেশি হয়, বড় হয়, তাহলে সেখানে কোলাপস হবে কম, আর অ্যালভিওলাস যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে কোলাপস হবে বেশি। সারফেক্টেন্টের মেইন ভূমিকা হচ্ছে এই ছোটোগুলোর ক্ষেত্রে সেটা সে কোলাপস করতে দেয় না, আর বড়গুলোর ক্ষেত্রে সারফেক্টেন্ট সেটাকে আরও বেশি হাইপার ইনফ্লেশন হতে দেয় না বা আরও বেশি ফুলতে দেয় না। সব মিলে সারফেক্টেন্টের ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ইট স্টেবিলাইজেস দ্য সাইজ অফ অ্যালভিওলাই। 3 নম্বর পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রিভেন্টস পালমোনারি ইডিমা। মাঝে মধ্যে বিভিন্ন রকম পরীক্ষায় সারফেক্টেন্টের এই ভূমিকাকে নিয়ে কোয়েশ্চেন আসে। তাহলে কীভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি যে সারফেক্টেন্ট প্রিভেন্ট পালমোনারি ইডিমা? একবার একটা পরীক্ষায় এসেছিল যে সারফেক্টেন্ট কোথায় থাকে অ্যালভিওলাসের ভিতরে। দ্য অ্যান্সার ইজ সারফেক্টেন্টের অবস্থা হচ্ছে এয়ার, এবং একদম ভিতরে এপিথেলিয়ামের উপরেই থাকে অ্যালভিওলার একটা ফ্লুইড লেয়ার, এই দুইটার মাঝে থাকবে হচ্ছে সারফেক্টেন্ট। এটা হচ্ছে সারফেক্টেন্ট। তাহলে এয়ার এবং অ্যালভিওলার ফ্লুইড লেয়ারের মধ্যে থাকে সারফেক্টেন্ট। আচ্ছা, আর আমরা জানি যে অ্যালভিওলাসের চারপাশে ক্যাপিলারি, তাহলে এটা একটা ক্যাপিলারি। প্রত্যেকটা ক্যাপিলারিতে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার ক্রিয়েট করে, যেমন গ্লোমেরুলার ক্যাপিলারিতে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার ক্রিয়েট করে। তাহলে এই যে ক্যাপিলারিতে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে, এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা চায় অ্যালভিওলাসের মধ্যে কিছু ফ্লুইড, কিছু আরবিসি এগুলোকে ঢুকে দেয়, আর অ্যালভিওলাসের মধ্যে যদি ফ্লুইড ঢুকে যায় সেটাকে আমরা বলি পালমোনারি এডিমা। তাহলে এই যে অ্যালভিওলাসের ভিতরে ফ্লুইড ঢোকাটা, এটাকে প্রিভেন্ট করে দুটো জিনিস, একটা হচ্ছে এই সারফেক্টেন্ট এবং আরেকটা হচ্ছে অ্যালভিওলার ফ্লুইড লেয়ার। এই দুজন মিলে, সারফেক্টেন্ট এবং অ্যালভিওলার ফ্লুইড লেয়ার, এই দুজন মিলে এই যে ক্যাপিলারি ফিল্ট্রেশন প্রেশার সেটাকে প্রিভেন্ট করে, অ্যান্ড ইট প্রিভেন্টস পালমোনারি এডিমা। সারফেক্টেন্টের একটা কাজ হচ্ছে ইট ডিক্রিজেস দ্য ফিল্ট্রেশন প্রেশার অ্যাজ ওয়েল অ্যাজ ইট প্রিভেন্টস পালমোনারি এডিমা। আর যেহেতু সারফেস টেনশন কমায়, সুতরাং ইট ইনক্রিজেস লাং কমপ্লায়েন্স। ওকে, তাহলে ডেফিসিয়েন্সি হলে আমরা বিপরীত ইফেক্টগুলো আমরা পাবো। খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন যেটা দেখেন সারফেক্টেন্ট থেকে প্রচুর কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট একটা সিনড্রোম যেটা আমরা সারফেক্টেন্ট না থাকলে পাই, সেটা হচ্ছে ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা কিভাবে হয়? যে একটা বাচ্চা, সাপোজ একটা বাচ্চা 26 উইক্সে জন্মগ্রহণ করলো, 26 উইক্স, তাহলে যেহেতু 26 উইক্সে তার ক্ষেত্রে সারফেক্টেন্ট থাকতেছে না, সুতরাং তাদের সারফেক্টেন্ট লেয়ারটা নাই। যেহেতু সারফেক্টেন্ট নাই, সুতরাং এই যে ফিল্ট্রেশন প্রেশার সেটাকে সে প্রিভেন্ট করতে পারতেছে না, এবং এই ক্যাপিলারি ফিল্ট্রেশনের ফলে অ্যালভিওলাসের ভিতরে ফ্লুইড ঢুকে গেল। এই অবস্থাটা যখন পারসিস্ট করে, এই ফ্লুইডের মধ্যে কিছু প্রোটিন আছে বা আরবিএসসি আছে বা অন্য কিছু আছে, এগুলা এই প্রোটিনগুলো ডিনেচার্ড হয়ে এই অ্যালভিওলাস মেমব্রেনের সাথে যুক্ত হয় এবং অ্যালভিওলার মেমব্রেনটাকে ঠিক করে দেয়। ডিনেচার্ড প্রোটিনগুলো অ্যালভিওলার মেমব্রেনের সাথে যুক্ত হয়ে অ্যালভিওলার মেমব্রেনটাকে ঠিক করে দিল। এই মেমব্রেনটাকে তখন আমরা বলি হায়ালিন মেমব্রেন, এবং এই ডিজিজটাকে তখন আমরা বলি হায়ালিন মেমব্রেন ডিজিজ অথবা ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ঠিক আছে? একই রকমভাবে স্মোকিং, এক্সেসিভ স্মোকিং দেখা যায় টাইপ 2 নিউমোসাইটকে ডিস্ট্রাকশন করে, ফলে সারফেক্টেন্টের ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে হতে পারে অ্যাকুইট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অথবা করোনা ভাইরাস এআরডিএস করে পেশেন্টের ক্ষতি করতেছে, বার্ন, প্যানক্রিয়াটাইটিস, এই সমস্ত ক্ষেত্রে অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। তাহলে সারফেক্টেন্টের ক্ষেত্রে আমরা আলোচনা আবার একটু সামারাইজ করতেছি যে সারফেক্টেন্টের কাজ হচ্ছে ডিক্রিজ সারফেস টেনশন, টাইপ 2 সেল থেকে তৈরি হয় এবং এটা 28 উইকস অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ থেকে সিক্রেট করে। মেইন কম্পোনেন্ট হচ্ছে ডাইপালমিটাইল ফসফেটিডাইলকোলাইন এবং ইট stabilize the size of the alveoli as well as increase the compliance and it prevents pulmonary edema. Yes, and deficiency of surfactant causes one of the important disease, that is infant respiratory distress syndrome or hyaline membrane disease. Okay.